আমাদের 2026 সালের যে টেট হতে চলেছে সেই টেটকে টার্গেট করে আমাদের ফার্স্ট ক্লাস এবং আমাদের এই যে ব্যাচটা এটা ভীষণ টার্গেটিভ একটা ব্যাচ, যেখানে আমরা প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটো পরীক্ষাকে একদম টার্গেট করে পড়াশোনাটা করছি। এবং আমরা প্রত্যেকে এখানে জানি যে আপার প্রাইমারির যে পরীক্ষা সেটা অলরেডি শিডিউলড, মানে সেটা হবেই। এবং প্রাইমারি পরীক্ষা নিয়ে অনেকের একটুখানি কনফিউশন আছে, কিন্তু তাদেরকে বলে দিই যে প্রাইমারি পরীক্ষাও কিন্তু আমাদের হবে। এবং দুটো পরীক্ষায় যদি তুমি সঠিকভাবে প্রিপারেশনটা নিতে পারো, তুমি যে কোনো একটি পরীক্ষায় অবশ্যই তোমার যে কৃতিত্ব সেটা দেখাতে পারবে। তো তোমাদের যাদের পেমেন্ট স্লিপ এখনও কিছু পাওনি সেটা আমি সবাইকে দিয়ে দেব। আজকে হচ্ছে গিয়ে শুক্রবার, আজকে তোমাদের ফার্স্ট ক্লাস শুরু হলো। কালকে এবং পরশু দিনের মধ্যে আমি তোমাদেরকে অন্য অন্য টিচারদের যে রুটিন, প্রত্যেকটা ক্লাসই রাত 8টা থেকে হবে, এবং অন্য অন্য টিচারদের রুটিন সেটা রুটিন দিয়ে দেব। এবং কোন দিন কোন ক্লাস থাকবে সেগুলো পুরোটাই শিডিউলড। প্রাইমারি যারা ভর্তি হচ্ছে প্রাইমারির জন্য আলাদা রুটিন, আপার প্রাইমারির জন্য আলাদা রুটিন, পুরোটাই সঠিকভাবে তোমাদেরকে দেওয়া হবে। তো তোমরা যেটা আজকে ক্লাসের শুরুতেই বক্তব্য, যে কারো কি কোনো কিছু বলার আছে? যদি কিছু বলার থাকে বলো, নাহলে আমরা আজকের ব্যাচটা শুরু করব। স্যার, আজকের ক্লাসের যে রেকর্ডিং গুলো কি রাত্রেই পেয়ে যাব না পরদিন পাবো? আজকের ক্লাসের রেকর্ডিং একটু পরেই পেয়ে যাবে। আর নেক্সট দিন থেকে আমরা তোমাদের সোমবারের মধ্যে একটি অ্যাপে রেজিস্টার করে নেব। আমাদের এইখানে এই যে সংস্থা, সেখানে এই ব্যাচটা, তোমাদের এই ব্যাচটা টিচমিন্ট অ্যাপের মাধ্যমে হবে। তবে টিচমিন্ট অ্যাপ বলতে আমাদের ডিজিটাল যে বোর্ড আছে সেটাও টিচমিন্টের, ফলে আমাদের বোর্ডের সঙ্গে ওই অ্যাপটা ইন্টারকানেক্টেড এবং আমাদের পেইড অ্যাপ। তো সেই অ্যাপের মাধ্যমেই তোমরা পরপর সমস্ত রেকর্ড পাবে। সমস্ত রেকর্ড আমরা সেই অ্যাপের মাধ্যমেই তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, সেগুলো আমি সব তোমাদেরকে বুঝিয়ে দেবো। তাহলে চলো ক্লাসটা শুরু করি। দেখো, আচ্ছা, আজকের পরে তাহলে ক্লাস হবে কবে? আবার সোমবার দিন সেম টাইম 8টার সময়। তার আগে রুটিন সব পেয়ে যাবে। আর যারা পেমেন্ট স্লিপ টিপ কিছু পাওনি তারা সব পেয়ে যাবে, কোনো চিন্তা নেই। আচ্ছা, আমরা তাহলে একদম এবার পড়ার মধ্যে আসবো। বলো, লাস্ট প্রশ্ন, যদি কিছু বলতে চাও বলো। বলছে সিলেবাসটা এখন তো পেলাম না স্যার, আসেনি সে বলছি স্যার। কি পাওনি? সিলেবাস? হ্যাঁ স্যার। ঠিক আছে, দেখতে থাকো, পরে আমাকে ফোন করো, আমি দিয়ে দেবো। কেন পাওনি বুঝতে পারছি না, দিয়ে দেবো। ঠিক আছে দেখো, স্যার, ঠিক আমাদের আছে। এই প্রত্যেকে মিউট করে নাও। এবার শুধু আমরা পড়বো, প্রত্যেকে মিউট। হ্যাঁ, আমাদের এই সিলেবাসের মধ্যে আমি সরাসরি তোমাদের ল্যাঙ্গুয়েজ 2 অর্থাৎ ইংলিশের সিলেবাসের মধ্যে যাচ্ছি। এই ইংরেজি সিলেবাসের মধ্যে ল্যাঙ্গুয়েজ 2তে দেখো, প্রত্যেকেই আমরা জানি যে 30 নম্বরের পরীক্ষা, এবং এই 30 নম্বরের পরীক্ষার মধ্যে সবার প্রথমে দেখো 15 নম্বরের কম্প্রিহেনশন বা বাংলায় বললে বোধ পরীক্ষণ আছে। এবার এই বোধ পরীক্ষণটা তো আমি তোমাদেরকে শিখিয়ে দেবো এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস দেবো। প্রচুর পরিমাণে প্র্যাকটিস তোমাদেরকে দেবো এবং সেটা করতে হবে। এবং এই বোধ পরীক্ষণের ক্ষেত্রে যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত বেশি এগিয়ে থাকবে, এক কথায় বলে দিলাম। তার মানে বোধ পরীক্ষণ সব থেকে বেশি হবে প্র্যাকটিসের মাধ্যমেই তোমার ফলাফল বোঝা যাবে বোধ পরীক্ষণের ক্ষেত্রে। বাদ বাকি যে টপিকগুলো আছে পেডাগগির, এই পেডাগগির টপিকগুলো যে যত ভালো বুঝতে পারবে সে তত ভালো পারফর্ম করতে পারবে। কেউ যদি মুখস্থ করতে চায় এখানে কোনো কাজ তেমন হবে না, কারণ এখানে প্রত্যেকটা টপিকই বোঝার, এবং বুঝতে পারলে তুমি কি করবে, উত্তর করে আসতে পারবে। এবার এই টপিকগুলোর মধ্যে সর্বপ্রথম যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন। তো আমি তোমাদের আগেই বলেছি যে আমি যেভাবে করে টপিকগুলো সেট করব সেটা হলো, সবার প্রথমে 1-2 করে যদি আমি দেখি এগুলোকে, তাহলে দেখো এখানে পরপর কি আছে, লার্নিং অ্যাকুইজিশন, তারপর প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, তারপর আছে রোল অফ লিসনিং অ্যান্ড স্পিকিং। আমিও তোমাদেরকে ঠিক এরকমভাবেই পড়াতে থাকবো। অর্থাৎ এখানে এই সিলেবাসটা যেরকমভাবে করা আছে, যদি তুমি 1-2 নম্বর দিয়ে নাও তাহলে যেরকমভাবে টপিকগুলো আসবে ঠিক সেরকমভাবে আমি তোমাদের এই টপিকগুলো পড়িয়ে ফেলবো, যাতে তোমাদের সুবিধা হয় যে কোন টপিকটার পর কোন টপিকটা পড়াচ্ছি সেটা বুঝতে সুবিধা হয়। আর তার সঙ্গে কম্প্রিহেনশনের যে ক্লাসগুলো রয়েছে সেগুলো অবশ্যই আমি আমার মতো রুটিন তোমাদেরকে একটু দেবো এবং সেই রুটিন অনুসারে তোমাদেরকে করাবো। এই যেটুখানি কথা বললাম এইটুখানির মধ্যে কারো কি কোনো প্রশ্ন আছে? যেটুখানি কথা বললাম কারো কি কোনো প্রশ্ন আছে? না না স্যার। বুঝতে পেরেছো আমি কি বলতে চাইলাম? আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই টপিকগুলোর মধ্যে
সর্বপ্রথম আমাদের যে টপিকটা আসছে সেটা হচ্ছে গিয়ে লার্নিং এবং অ্যাকুইজিশন। এই টপিকটা, এই সিলেবাসটা প্রাইমারি আপার প্রাইমারির কমন সিলেবাস এবং দুটো সিলেবাসের মধ্যেই রয়েছে, এবং এখান থেকে প্রশ্ন যদি তুমি হিসাব করো তাহলে প্রতি বছরই প্রশ্ন আসে, এবং 1 নম্বর মতো এখান থেকে তুমি কমন পাবে। 1 নম্বরের প্রশ্ন মানে 1 নম্বর তুমি এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে, বা বলতে পারো পাবে, এটুকু বলতে পারি। তাহলে সর্বপ্রথম লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন টপিকটা আজকে আমরা শুরু করছি। দেখো, সবাই আমরা এখানে বিএড অথবা ডিএলএড ডিগ্রি করে এসেছি, কেউ কেউ আমরা বিএড ডিএড দুটো ডিগ্রি অর্জন করে এখানে এসেছি। তো সেক্ষেত্রে এই যে লার্নিং এবং অ্যাকুইজিশন যে টপিকটা রয়েছে, লার্নিং মানে হচ্ছে শিখন, এবং অ্যাকুইজিশন কথার অর্থ হচ্ছে গিয়ে আয়ত্তীকরণ বা অর্জন করা, এক কথায়। এখন লার্নিংটা আমাদের একটা এফোর্ট দিয়ে শিখতে হয়, মানে কোনো একভাবে শিখতে হচ্ছে আমাদের। আর আমাদের যে অ্যাকুইজিশন টপিকটা আছে বা অ্যাকুইজিশনটা আমাদের কোনো রকমের এফোর্ট দিতে হয় না, আমরা আমাদের অজ্ঞাতভাবেই আমরা সেটা শিখে যাই। আমি যদি একটা সিম্পল এক্সাম্পল দিই, তোমরা এটা প্রত্যেকেই জানো যে যদি আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংরেজি ভাষার ক্ষেত্রে বলি, তাহলে ইংলিশ ভাষাটা আমাকে লার্নিং করতে হচ্ছে বা শিখতে হচ্ছে, কারণ এটা আমার দ্বিতীয় ভাষা। কিন্তু অ্যাকুইজিশনের ক্ষেত্রে যদি বাংলা ভাষার কথা বলি, তাহলে বাংলা ভাষাটা তোমরা কিন্তু নিজেরাই শিখে ফেলেছো, শুনে শুনে শিখে ফেলেছো, বা বাবা মা বা আত্মীয় স্বজনের কাছ থেকে শিখে ফেলেছো। তাহলে এটা কিন্তু একটা অ্যাকুইজিশনস বা অর্জন করা। তাহলে এই সহজাতভাবে কিভাবে অর্জিত হচ্ছে এবং লার্নিংটা কিভাবে হচ্ছে তার বিভিন্ন থিওরি রয়েছে। এই বিষয়টা হচ্ছে আমাদের এই টপিকের আলোচ্য বিষয়, এবং এই প্রত্যেকটা থিওরিকে আমরা একটু বোঝার চেষ্টা করব, এবং তারপরে এই বিষয়ক অনেকগুলো প্রশ্ন উত্তর আছে সেগুলো সলভ করবো, এবং তোমাদের কিছু হোমওয়ার্ক দেওয়া আছে এই নোটের মধ্যে, সেটা তোমাদেরকে সলভ করে পরের দিন ক্লাসে আসতে হবে। আমি আজকে যতটুকু টপিক পড়াবো বা এই টপিকটা যে পড়াবো, পরের দিন প্রথম 15 মিনিট এই টপিকটা থেকে যাকে ইচ্ছা তাকে প্রশ্ন ধরবো। এখানে আমি প্রত্যেকের নাম দেখতে পাচ্ছি এবং প্রত্যেককেই এখান থেকে প্রশ্ন ধরবো। এই বিষয়টা একটুখানি খেয়াল করে পরের দিন কিন্তু ক্লাসে পড়াশুনো করে তারপরে ক্লাসে আসবে। কথাটা বুঝতে পারলাম আমি যতটুকু টপিক পড়াবো পরের দিন কিন্তু একটু পড়াশুনো করে আসতে হবে। প্রথম 15 মিনিট একটু পড়া ধরবো, তারপরে নতুন টপিকে যাব, এবং এটা প্রত্যেকটা টিচারের ক্ষেত্রেই প্রযোজ্য। সব টিচারই তোমাদেরকে পড়া ধরবেন। দেখো, সর্বপ্রথম কি বলেছে যে ল্যাঙ্গুয়েজ ইজ এ মিনস অফ কমিউনিকেশন। আমরা এর আগের দিনে পড়েছি যে ল্যাঙ্গুয়েজ হচ্ছে গিয়ে কমিউনিকেশন বা যোগসূত্র তৈরি করার একটা মাধ্যম, থ্রু হুইচ উই ক্যান এক্সপ্রেস আওয়ার থটস, ইমোশনস অ্যান্ড ফিলিংস। আমরা এই ভাষার মাধ্যমেই নিজের যে ফিলিংস বা নিজের যে ইমোশন সেটা প্রত্যেকটাই প্রকাশ করে থাকি ভাষার মাধ্যমে। কমিউনিকেশন ইজ দ্য প্রসেস অফ এক্সচেঞ্জিং মেসেজ অ্যান্ড ক্রিয়েটিং মিনিং। অর্থাৎ কমিউনিকেশনের মাধ্যমে আমরা কী করি, একে অপরের সঙ্গে যা বলতে চাইছি বা যা মেসেজ দিতে চাইছি সেটা একে অপরের সঙ্গে বিনিময় করে থাকি। ল্যাঙ্গুয়েজ ইজ এ সিম্বল সিস্টেম। আমরা প্রত্যেকেই জানি যে ল্যাঙ্গুয়েজটা কি, আসলে সিম্বল। এখানে এই যে এ বি সি ডি লেখা আছে, এগুলোকে কি হয়, এগুলো কি, প্রত্যেকটা একটা সিম্বল। তোমরা চাইনিজ ভাষা জানো না, তাই চাইনিজ ভাষার সিম্বলগুলো বোঝো না। ইংরেজি ভাষা জানো, তাই ইংলিশ ভাষার সিম্বল জানো। তাহলে এটা প্রত্যেকটা একটা সিম্বল সিস্টেম ল্যাঙ্গুয়েজ। It includes rules regarding the combinations of sounds into meaning units into word. এই জায়গাটা একটু ভালো করে বুঝে নাও। তাহলে ল্যাঙ্গুয়েজের মূল বিষয় হচ্ছে সাউন্ড। এই যে আমি এখন কথা বলছি, আমার সাউন্ড তুমি শুনতে পাচ্ছ এবং সেটা বুঝতে পারছো, তাহলে সাউন্ড। এবং এই সাউন্ড আবার মিনিংফুল হয়, আবার মিনিংলেস সাউন্ড হয়। আমি যে কথাগুলো বলছি প্রত্যেকটাই মিনিংফুল সাউন্ড, তাই বুঝতে পারছো। আবার এই ওয়ার্ড পরপর একটার পরে একটা ওয়ার্ড যুক্ত হয়ে যে সেন্টেন্স তৈরি হয় সেটাও মিনিংফুল হয়, মিনিংলেস হয়। তাহলে মিনিংফুল যদি সাউন্ড হয় তবেই কমিউনিকেশন সম্ভব। মানে একে অপরের সঙ্গে কমিউনিকেশন তখনই হবে যখন মিনিংফুল সাউন্ড কাজ করবে। আর মিনিংফুল সাউন্ড কখন তৈরি হবে, যখন আমরা ল্যাঙ্গুয়েজটাকে একটা রুলসের মধ্যে ফেলে কথা বলবো। যেমন যদি আমি গ্রামারের রুলস ধরি যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই রুলসের মধ্যে যদি ফেলি তাহলে আই ইট রাইস হবে, তার মানে এটা মিনিংফুল হবে, অর্থাৎ এটা রুলসের মধ্যে ফেলেছি। আর যদি বলি যে রাইস ইট আই, তাহলে এটা মানে হচ্ছে না, তার মানে এটা মিনিংলেস হচ্ছে, তার কারণ এখানে রুলস ফলো করিনি সেই কারণে। এবার এই যে ল্যাঙ্গুয়েজের কথা বললাম, আমরা এই ল্যাঙ্গুয়েজটা আমরা দুরকমভাবে রপ্ত করতে পারি। দুরকমভাবে আমাদের কাছে আমরা এটাকে আয়ত্ত করতে পারি বা রপ্ত করতে পারি, বা আমি বলতে পারি অ্যাকুয়ার করতে পারি। একটা পদ্ধতিকে বলি আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনস, যেটা সহজাতভাবে হয়ে থাকে। আর একটাকে আমরা বলি লার্নিং, যেটাকে আমাদের শিখতে হয় বা নিজস্ব এফোর্টের মাধ্যমে সেটাকে আয়ত্ত করতে হয়, বা আমরা সেটাকে আস্তে আস্তে রপ্ত করতে পারি। তার মানে এখানে অ্যাকুইজিশনস হচ্ছে এক কথায়
তোমার কোনো রকমের এফোর্ট ছাড়া যে বিষয়টা অর্জিত হয়ে গেছে তোমার কাছে সেটাকে আমরা অ্যাকুইজিশন বলছি, যেমন হচ্ছে মাতৃভাষা। আর যে সমস্ত ল্যাঙ্গুয়েজ আমরা নানা রকম রুলস রেগুলেশনসের মাধ্যমে আস্তে আস্তে শিখি এবং সেই রুলসগুলোকে বুঝে রপ্ত করি বা ওয়ার্ড বাই ওয়ার্ড সেটার মিনিং বোঝার চেষ্টা করি, তাকে আমরা বলি লার্নিং। এবার এই লার্নিং এবং অ্যাকুইজিশনস কীরকমভাবে ঘটছে এবং তার বিভিন্ন যে থিওরি সেগুলো সম্পর্কে আমরা আলোকপাত করব বা জানবো। যেটুকু আমি বললাম এইটুকুর মধ্যে যদি কারো কোনো প্রকার প্রশ্ন থাকে আমাকে করতে পারো, আর বুঝতে পারছো কিনা সেটা একটু বলো। বোঝা যাচ্ছে? কারো কোনো প্রকার প্রশ্ন আছে একটু বলো, ঠিক আছে। যার প্রশ্ন আছে সেই বলো। এমনি বুঝতে পারছো? ক্লিয়ার? রাহুল দেব মাঝি বলছে হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে, মাঝে মাঝে একটু লিখে দিও বা কথা বলো, কারণ আমরা কিন্তু ইন্টারেক্টিভ ক্লাস করাই, এটা একটু বলা হয়নি। আমাদের সংস্থায় হ্যালো স্যার। ইন্টারেক্টিভ ক্লাস আমরা করাই। ইন্টারেক্টিভ ক্লাস মানে স্টুডেন্ট কথা বলবে, টিচার কথা বলবে, স্টুডেন্টের অসুবিধা হলে স্টুডেন্ট বলবে, টিচারের দরকার পড়লে সে প্রশ্ন ধরবে বা কথা বলবে। অন্য অনেক সংস্থা আছে যারা ইউটিউবে পড়ায় বা তারা পুরোপুরি মিউট করে রাখে, স্টুডেন্টকে কোনো ভ্যালু দেয় না, তো তারা তাদের মতো পড়িয়ে যায়, যা ইচ্ছে স্টুডেন্টের মতো শুনলে শোনে, নালে না শোনে। আমরা এরকম কোনো দিন করি না। আমাদের এখানে ইন্টারঅ্যাক্টিভ সেশন, তুমি আমার কাছে পড়তে এসছো, শিখতে এসছো, সেটা যতক্ষণ না রপ্ত হবে ততক্ষণ পর্যন্ত তুমি টিচারকে প্রশ্ন করতেই পারো এবং যে কোনো টিচারকে করতে পারো। এবং আমার সংস্থার প্রত্যেকটা টিচারকে ইনস্ট্রাকশন দেওয়াই আছে যে স্টুডেন্টকে কিন্তু আপনাকে স্যাটিসফাইড করতে হবে। স্টুডেন্ট পড়তে এসছে, ওরা খুব কষ্ট করে টাকাটা এখানে পে করে এবং ওদের কাছে জীবন মরণের একটা খেলা চাকরি পাওয়াটা, তো আপনাদের হেল্প করতে হবে। তো আমিও সেটাই বলবো যে তোমরা কিন্তু প্রশ্ন করবে। বলো, কি একটা কিছু বলছিলে? হ্যালো স্যার। বলো বলো। বলছি স্যার, ওই 1 নম্বরটা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, ওটা যদি একবার বলতেন আরেকবার। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনস মানে হচ্ছে তুমি যে ল্যাঙ্গুয়েজটা বা যে ভাষাটা নিজের চেষ্টা ছাড়া, কোনো রকমের নিয়ম নীতি ছাড়া শিখতে পেরেছো, তাকেই আমরা অ্যাকুইজিশনস বলি বা অর্জন বলি। যেমন বাংলা ভাষায় যখন তুমি ছোটবেলায় মাকে বলতে আমি ভাত খাবো, তখন তুমি কি জানতে যে আমিটা হচ্ছে সাবজেক্ট, ভাত হচ্ছে গিয়ে একটা নাউন? এগুলো কি তুমি কিছু জানতে? কিছুই জানতে না। বা যে পড়াশোনা শেখেনি সে কিন্তু সব রুলস রেগুলেশনস কিছুই জানে না, কিন্তু সে তো ভাষাটা খুব সুন্দরভাবে বলতে পারে। কেন বলতে পারে? কারণ সেই মাতৃভাষাটা অর্জন করেছে। কিন্তু তোমাকে আমি যদি ইংলিশ বলতে বলি, তুমি কিন্তু যা তা বলতে পারবে না, কারণ তুমি রুলস যদি না জানো ইংলিশ গ্রামারের, তাহলে তুমি তো ইংলিশে কথা বলতে পারবে না। তাহলে তুমি ইংলিশ ভাষা যেটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সেটা তুমি শিখছো, আর প্রথম ল্যাঙ্গুয়েজ সেটা তুমি অর্জন করছো তোমার কোনো রকমের রুলস রেগুলেশন ছাড়া, এবং তোমার অজান্তেই তুমি অর্জন করছো। তোমাকে ছোটবেলায় কেউ বলেনি যে আয় মাতৃভাষা শিখে যা, বা কেউ তোমাকে তোমার বাবা মার ভাষা বলেনি যে জোর করে যে শিখতে হবে তোকে। তো তুমি তো নিজে থেকেই শিখে গেছো এবং সেটা তোমার অজান্তেই তুমি শিখে গেছো। তো এটাকে আমরা বলছি অ্যাকুইজিশনস। আমরা পরের স্ট্যান্ডার্ডে যাব। এটা একটু বড় টপিক, একটু তাড়াতাড়ি পড়াতে হবে। বলেছে দ্য অ্যাকুইজিশন অফ এ ল্যাঙ্গুয়েজ ইজ আ নন কনসাস অর সাবকনসাস প্রসেস। এটা একটু ভালো করে বুঝে নাও। নন কনসাস, আমাদের হৃদয়ের বা মনের 3টে স্তর থাকে। একটা হচ্ছে গিয়ে কনসাস, একটা হচ্ছে গিয়ে নন কনসাস অথবা সাবকনসাস, আর একটা হচ্ছে গিয়ে আনকনসাস। কনসাস মানে চেতন মন, চেতন মানে আমি এখানে কথা বলছি, তুমি আমাকেই দেখছো এবং আমার পড়াটাই শুনছো, আমার দিকেই তুমি মনোনিবেশ করেছো, এটাকে আমরা বলি কনসাস মাইন্ড বা কনসাস। এবার নন কনসাস বা সাবকনসাস কি? অবচেতন, অর্থাৎ তুমি অন্য কোনো কাজ করতে করতেও কোনো একটা বিষয় সম্পর্কে ভাবছো বা কোনো একটা বিষয় তোমার অবচেতন মনেই তোমার মধ্যে রপ্ত হয়ে যাচ্ছে প্রতিনিয়তই। যেমন তোমাদের মধ্যে এখানে অনেকেই হিন্দি ভাষা শেখোনি, কিন্তু হিন্দি সিনেমা প্রচুর দেখো। তো তোমরা অনেকেই হিন্দি সিনেমা দেখে দেখে হিন্দি ল্যাঙ্গুয়েজটা অনেকটাই রপ্ত করে ফেলেছো। मैं अभी খানা খানে যা রা হু, তো এই যে কথাগুলো বলো, তো এগুলো কোথা থেকে শিখে ফেলেছো? যে ওই বা হিন্দি সিনেমা দেখে। তোমাকে কেউ এবিসিডি মানে হিন্দির যে অ কথা কেউ শেখায়নি। তাই এই প্রসেসটা তোমার অনেকটা আনকনসাস বা এই প্রসেসটা অনেকটা তোমার সাবকনসাস অথবা নন কনসাস মাইন্ডে হয়েছে। ঠিক সেরকমভাবে বাংলা ভাষাটা আরও বেশি পরিমাণে হয়েছে, যেহেতু এটা তোমার মাতৃভাষা। তাহলে যদি তোমাকে প্রশ্ন করে যে অ্যাকুইজিশনসটা কি হৃদয়ের কোন স্তরের বা কোন স্তরের মাধ্যমে সংগঠিত হয় বা কিভাবে সংগঠিত হয়, তাহলে উত্তর হবে কিন্তু নন কনসাস অথবা সাবকনসাস মাইন্ডে। তাহলে তোমাকে প্রশ্ন করবে যে অ্যাকুইজিশনস কিভাবে আমরা করি বা অ্যাকুইজিশনসটা কিভাবে একটি শিশুর ঘটে, সেটা কিন্তু সাবকনসাস মাইন্ডেই ঘটে, সেটা আনকনসাসেও ঘটে না বা কনসাসেও ঘটে না। এ চাইল্ড
A child first starts to acquire his mother tongue from his mother or the surroundings. সর্বপ্রথম একটি শিশু তার মা অথবা তার চারপাশে যারা থাকে তাদের কাছ থেকে ভাষাটা শিখতে বা রপ্ত করতে শুরু করে। This language acquisition does not involve learning grammatical rules or structure. একটু আগে বলে দিয়েছি যে এই ধরনের মাতৃভাষা শেখার ক্ষেত্রে কোনো ধরনের রুলস বা গ্রামার কিছু জানার প্রয়োজন নেই, বা প্রাথমিক পর্যায়ে কোনো শিশু কোনো রুলস রেগুলেশনস কিছুই জানে না, তোমরাও জানতে না। Whether it is a child or an adult, anyone who is learning a new language first acquires sound, vocabulary and then the sentence pattern and the structure. এই জায়গাটা একটু ভালো করে বুঝানো। যে কোনো লোক, তুমি যখন ছোটবেলায় কোনো কিছু শিখেছো, ভাষা শিখেছো, সর্বপ্রথম তুমি কিন্তু সাউন্ড শিখেছো। সাউন্ড, এটা মনে রাখতে হবে, সাউন্ড সর্বপ্রথম তোমাকে রপ্ত করতে হয়েছে। যেমন দেখবে যে কোনো বাড়িতে বাচ্চা থাকলে তুমি কি করো, যে কোনো একটা সাউন্ড, একটা কোনো ঝুনঝুনি বা কিছু একটা হাততালি দিচ্ছ, ও ওইটার দিকেই কনসেন্ট্রেট করে। তাহলে যখন ছোটোবেলায় তুমি কথা বলো যে বাবু এই তো মা এসে গেছে, এক্ষুনি তো তুমি বাইরে যাবে, এই যে কথাগুলো বলো, ও অ্যাকচুয়ালি অবাক হয়ে তোমার দিকে তাকিয়ে থাকে, কিছুই বোঝে না, ওর শুধু শব্দটা বোঝে। এবার এই শব্দটা বুঝতে বুঝতে অনেক দিন ধরে একই শব্দ যখন শোনে এবং বুঝতে পারে যে এই শব্দটার মানে এটা, বাইরে যাওয়া মানে বাইরে নিয়ে যাওয়া, তুমি তো দু একদিন বাইরে নিয়ে যাবে, তখনও আস্তে আস্তে ওই শব্দটা থেকে রপ্ত করতে পারে যে আসলে আমাকে বাইরে কথাটার মানে ঘরের বাইরে বা কোথাও একটা নিয়ে যাবে। তাহলে সর্বপ্রথম সাউন্ড শেখে, তারপরে ভোকাবুলারি মানে হচ্ছে শব্দের প্যাটার্ন শেখে, একটা শব্দের সঙ্গে আর একটা শব্দের কী পার্থক্য রয়েছে সেটা শেখে, এবং তারপরে শেষে সেন্টেন্স, এবং তারপরে শেষে সে স্ট্রাকচার শিখতে পারে। স্ট্রাকচার শিখতে পারে বলতে যেমন ছোটোবেলায় কোনো বাচ্চা সর্বপ্রথম বলে বাবা বাজার, এইটার মানে হচ্ছে তোমাকে বুঝে নিতে হবে বাবা আমি বাজারে যাব তোমার সঙ্গে। তার মানে সে পুরো সেন্টেন্স বলতে পারে না, কারণ সে স্ট্রাকচার এখন পর্যন্ত রপ্ত করতে পারেনি, বা অতগুলো শব্দ ভাণ্ডার তার মধ্যে নেই, ভোকাবুলারি কম আছে, তার জন্য সে বলতে পারে না। কিন্তু যখন সে পরিণত হয় তখন সে পুরো বাক্যেই উত্তর দিতে পারে যে আমি তোমার সঙ্গে বাজারে যাব। তাহলে এইভাবে একটি শিশু প্রথমে সাউন্ড, তারপরে ভোকাবুলারি, তারপরে স্ট্রাকচার এবং সেন্টেন্স শিখতে পারে। However, formal learning process will provide to him only in the formal setting like schools. Like in learning in language acquisition, the children acquire word sentence structure without any kind of formal or informal situation. এবং এই ক্ষেত্রে একটি শিশু ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন কীভাবে করে, কোনো রকমের ফর্মাল শিক্ষার তার প্রয়োজন হবে না। ইনফর্মাল সিচুয়েশন, অর্থাৎ যে কোনো সিচুয়েশনের মাধ্যমেই শিশু শব্দ ভাণ্ডার, ভোকাবুলারি এবং ল্যাঙ্গুয়েজ সে শিখতে পারে বা শিখে যায়। এটুকুর মধ্যে কোনো প্রশ্ন থাকলে বলো। এবার পরের একটি চার্ট দেওয়া আছে, এই চার্টের মাধ্যমে একটি মানব শিশু, মানে তুমি আমি সবাই মানব শিশু, আমরা কোন বয়সে বা কোন এজে কি কি শব্দ শিখি বা কিভাবে শিখি সেই সম্পর্কে একটুখানি আমরা আলোকপাত করব। তো এইটুকুর মধ্যে কোনো প্রশ্ন থাকলে বলো। আছে কোনো প্রশ্ন? বুঝতে পারছো কথা? শুনতে পাচ্ছ কোনো? একটু রেসপন্স করতে হবে, আমি তো বুঝতে পারছি না শুনতে পাচ্ছ কিনা। হ্যাঁ স্যার বুঝতে পারছি। শর্মিলি বিশ্বাস, বুঝতে পারছো, আচ্ছা ঠিক আছে। এবার একটা শিশু কিভাবে শব্দ শেখে কোন বয়সে একটু দেখো, এখান থেকেও প্রশ্ন আসে, ভালো করে দেখেন। সর্বপ্রথম যে ফ্রেজটা আসে 6 থেকে 8 মাস বয়স, 6 মাসের আগে পর্যন্ত কিন্তু শিশু কিছুই বোঝে না, এটা মনে রাখতে হবে। 6 মাস আগে অবধি শিশুকে তুমি যতই বাজনা বাজাও, যতই চিৎকার করে ডাকো, যাই বলো, প্রথম পর্যায়ে তো শুনতেই পায় না, দ্বিতীয় পর্যায়ে শুনতে পায় শব্দ, কিন্তু সে কিছুই বুঝতে পারে না। তাহলে প্রথমে হচ্ছে গিয়ে প্রথম ফ্রেজ হচ্ছে গিয়ে ব্যাবলিং। এইটা 6 থেকে 8 মাস বয়সে ঘটে। কি করে একটি শিশু? দ্য চাইল্ড প্রডিউস সাউন্ড সাচ অ্যাজ মাম্মা, দাদা, বাব্বা, এরকম শব্দ তৈরি করে। এই ধরনের যে সিচুয়েশন তাকে আমরা ব্যাবলিং বলি। এই সময় শিশু সবসময়ই কি করে, সব সময় সে করতে পারে ডবল ডবল শব্দ বলে, যাই বলবে ডবল ডবল বলার একটা প্রবণতা তার মধ্যে থাকে। এই যে বাব্বা, মাম্মা ইত্যাদি যাই বলে না কেন ডবল ডবল বলে। আচ্ছা, থ্যাংক ইউ কৌশিক পাল, অনেকদিন পর একটা খুব ভালো ক্লাস পেলাম। আমাদের প্রত্যেকটা ক্লাসে চেষ্টা করব তোমাদের ভালো শেখানোর। তোমাদের ভালো না শেখালে তো তোমরা পাস করতে পারবে না। তোমরা পাস করতে না পারলে আমি যে তোমাদের এতটা সময় দিচ্ছি বা পড়াচ্ছি, এটা তো সাকসেস হবে না। তুমি ফেলিওর মানে তো আমি ফেলিওর, আর তুমি সাকসেস মানে তো আমি সাকসেস, এটা তো সর্বদাই সত্যি কথা। তাহলে সেক্ষেত্রে সর্বপ্রথম যে শব্দটা আসবে, ডবল ডবল শব্দ তারা ব্যবহার করে, যেমন মাম্মা, বাব্বা। দেখবে বাচ্চাদের এটা প্রবণতা থাকে। এই সিচুয়েশনটাকে একটা টার্ম দেওয়া হয়েছে, এটা শিশু মনস্তত্ত্ব অনুসারে এই টার্মটা ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে কি ব্যাবলিং।
তাহলে এই স্তরটা ব্যাবলিং, ব্যাবলিং কখন ঘটে? 6 থেকে 8 মাস বয়স অবধি। এটা একটু সময়গুলো একটু মনে রাখবে। এবার আমাকে যদি কেউ প্রশ্ন করো যে স্যার সব শিশুরই কি একসময় এইরকমভাবেই ঘটে, 6 থেকে 8 মাসে ব্যাবলিং হবে? এটা কিন্তু না, এটা একটা গড় সময় এখানে দেওয়া হয়েছে। কোনো শিশু 4 মাসেও ব্যাবলিং করতে পারে, কোনো শিশু 10 মাসেও করতে পারে, যাদের ল্যাঙ্গুয়েজের প্রবলেম আছে তারা 2 বছরেও গিয়ে করতে পারে। তাহলে এইখানে যে টাইমটা মেনশন করা আছে, এই টাইমটা আসলে একটা গড় টাইম, যে মানব শিশু এই টাইমের মধ্যে এটা করতে পারে। কিন্তু তা বলে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা শিশুই আলাদা, প্রত্যেকটা শিশুর পরিবেশ আলাদা, প্রত্যেকটা শিশুর যে আইকিউ সেটা আলাদা, তার ফলে সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। আমি এখানে পরিবেশগত একটা কারণ বললাম, এটা একটু মন দিয়ে শুনে নাও। যদি কোনো শিশু যৌথ পরিবারের মধ্যে মানুষ হয়, যেখানে অনেকজন লোক রয়েছে, কাকা কাকি দাদা দাদি যাই হোক, অনেক মানুষের কথা সে সবসময় শুনতে পাচ্ছে, তাহলে সেই শিশু খুব তাড়াতাড়ি কথা বলা শিখবে। এবং কারণ শিশু অনেক বেশি পরিমাণে ভোকাবুলারি পাচ্ছে, সবার কাছ থেকে ভোকাবুলারি শুনছে, সবার কাছ থেকে সাউন্ড শুনছে। আর কোনো শিশু যদি নিউক্লিয়ার ফ্যামিলিতে মানুষ হয়, যেখানে বাবা মা আর বাচ্চাটাই আছে, বাবা কাজে চলে যায়, মা থাকে কখনো, বাবা হয়তো কাজে যায়, তাহলে সেই শিশু সহজে কথা বলতে শিখবে না। তার কারণ সে কোনো শব্দ শুনতে পাচ্ছে না তেমনভাবে, তো সে অনেক কম পরিমাণে ভোকাবুলারি তার মধ্যে তৈরি হচ্ছে, তার ফলে তার শব্দ যে স্টক সেটা কম থাকবে, ফলে সে একটু কম মানে বেশি সময় হয়তো সে কথা বলতে শিখবে, বা তার এতটা কথা বলার মানে প্রবণতা থাকবে না। যে জায়গায় শিশু কম কথা বলবে তার কথা বলার প্রবণতা কম, স্কুলে গিয়েও কম কথা বলবে। এগুলো পরিবেশগত একটি প্রভাব রয়েছে, এগুলো পরের অন্য একটি ক্লাসে অন্য টপিকে আরও ভালোভাবে বোঝাবো। এবার চলে আসবে 1 ওয়াট। একটি শিশু 9 থেকে 1.5 বছর, 9 থেকে মূলত হচ্ছে গিয়ে 15 মাস বয়সে সে কি করছে, যে 18 মাস, 9 থেকে 18 মাস, 9 মাস থেকে 18 মাস, এই সময়ের মধ্যে 1 ওয়াট একটা করে শব্দ বলতে পারে, সিঙ্গেল শব্দ। আগে ডবল ডবল বলতে, এবার সিঙ্গেল শব্দ সে বলতে পারবে। 2 ওয়াট দ্বিতীয় শব্দ বলতে পারবে 18 মাস থেকে 24 মাস বয়সের মধ্যে। এখানে ছোট ছোট সেন্টেন্স বলতে পারে, যেমন আমি খাবো, আমি যাই, বাবা কই, এই জাতীয় শব্দ সে বলতে পারে। এবং প্লেন সিমেন্ট্রিক, সিমেন্ট্রিক শব্দ মানে কথার মানে হচ্ছে মিনিংফুল ওয়ার্ড, মিনিংফুল ওয়ার্ড, সিমেন্ট্রিক কথার মানে হচ্ছে মিনিংফুল ওয়ার্ড। এই সময় সে যে সমস্ত কথা বলবে সেটা মিনিংফুল বলবে, মানে আমি যাব, এগুলো সবই মিনিংফুল, মিনিংলেস কথা বলে না, এবং দুটো করে শব্দ ব্যবহার করতে পারে। আর্লি মাল্টি ওয়ার্ড মানে অনেকগুলো শব্দ বলতে পারবে, মোটামুটি 2 থেকে 2.5 বছর বয়স। এই সময় সে যে টেলিগ্রাফিক কথা বলতে পারে। টেলিগ্রাফিক কথা একটু একটা এক্সাম্পল দিলাম, যে আমি বাজারে, আমি বাবা বাজার, বা আমি বাবার বাজারে যাব। তাহলে এই যে কথা বলতে টেলিগ্রাফিক কেন বলেছে? টেলিগ্রাম তো আগে আমরা লিখতাম, এখন তো উঠে গেছে। তখন কি করতে হতো, টেলিগ্রাম লেখার সময় ওয়ার্ড পিছু টাকা নিত, তার জন্য আমরা সংক্ষেপে লিখতাম। ধরো বাবা অসুস্থ, যে ছেলে দূরে চাকরি করে, বাবা অসুস্থ টেলিগ্রাম করছে, তাহলে ফাদার ইল কাম সুন, এরকমভাবেই তো আমরা লিখতাম টেলিগ্রাম। তার মানে ছেলে এটা পড়ে বুঝতে পারবে যে বাবা অসুস্থ, বাবা অসুস্থ তাই ছেলেকে ডাকছে। তাহলে ঠিক সেরকমভাবে এখানেও কম শব্দ ব্যবহার করে এই শিশুটি অনেক কিছু বোঝানোর চেষ্টা করে। তার জন্য এই স্তরটাকে আমরা টেলিগ্রাফিক স্তর হিসাবে বর্ণনা করি বা বলি, এবং এই সিচুয়েশনটা ঘটে 2 থেকে 2.5 বছর বয়সে। এবং 2.5 বছরের পর থেকে একটি শিশু সাধারণত স্ট্রাকচারাল ফাংশনাল শব্দ বলতে পারে, মানে অনেকগুলো শব্দ পরপর ব্যবহার করে সে কথা বলতে শিখে যায়, এবং তার মধ্যে অনেক অনেক ভোকাবুলারি থাকে না, একই ভোকাবুলারি বারবার রিপিট করে, কিন্তু তা সত্ত্বেও সে মিনিংফুলি শব্দ বা কথা বলা শিখে যায় এই স্তরে। এইটুকুনের মধ্যে কোনো প্রশ্ন থাকলে বল। আচ্ছা, কোনো প্রশ্ন? বুঝতে পারছো? পরে ভালো লাগছে? হ্যাঁ স্যার। বলো, সবাই বুঝতে পারছো? হ্যাঁ স্যার, ক্লিয়ার। একদম। বাকি যারা একদম নতুন, আমাদের কাছে জীবনেও কোনোদিন পড়োনি, টেট শিওরের কথা জীবনেও শোনোনি, টেট শিওরে টাকা পেড করার পর ভাবছো টাকাটা বোধহয় জলে গেল, কোন ফ্রডের পাল্লায় পড়লাম, এই সমস্ত ভেবেছো, তাদের মধ্যে কেউ আছো? টেট শিওরের কথা শোনোনি বা প্রথম পড়ছো এরকম কেউ আছো? বলো। আছি স্যার। আচ্ছা, ভালো হ্যাঁ লাগছে? স্যার, বুঝতে আছি। পারছো? বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হ্যাঁ স্যার, আছি, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, শোনো বুঝে নাও। আমি আরেকবারও বলে দিচ্ছি, পেডাগোগির প্রত্যেকটা টপিক
পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে হবে। এখানে কোনো প্রশ্ন কমন আসবে না, যদি আসে টেটশোর থেকে, যদিও এর আগে কমন এসেছিল, ডিরেক্টলি কমন আসে, কিন্তু আমি কোনোদিন সেই দাবি করি না যে কমন দেব আমি। কিন্তু যদি তুমি সঠিকভাবে বুঝতে পারো টপিকটা, তাহলে তোমাকে কমন দেওয়ার তোমার প্রয়োজন নেই, তুমি নিজেই সেই প্রশ্নের উত্তর করে আসতে পারবে। তাই পেডাগোগির এই প্রত্যেকটা টপিক তোমাকে বুঝতে হবে, এখানে কোনোটা মুখস্থ করতে যেও না, প্রত্যেকটা বোঝার চেষ্টা করো, বুঝে নাও বিষয়টা, তাহলে নিজেই অন্যকেও পড়াতে পারবে, এটুকু আমি জানি। এইবার আমরা এই যে অ্যাকুইজিশনস কথাটা পড়লাম বা লার্নিং কথাটা পড়লাম, এই অ্যাকুইজিশনস এবং লার্নিংয়ের বেশ কিছু থিওরি সম্পর্কে পড়ব। কেন থিওরি? তার একটা কারণ হলো যে এই বিষয়গুলো যা যা বলছি, যে শিশু শিখে নিচ্ছে, শিশু ব্যাবলিং শিখে নিচ্ছে, এই যে বিষয়গুলো বলছি, এগুলো পুরোটাই বিভিন্ন মনস্তত্ত্ববিদ এবং শিশুবিদ তারা তাদের জায়গা থেকে এক একটা থিওরি প্রকাশ করেছে, সেখান থেকে আমরা এই বিষয়গুলো জানতে পেরেছি। এটা কোনোটাই একদম চিরন্তন সত্যভাবে প্রুভড হয়ে গেছে এরকমভাবে আসেনি, কারণ আমি আগেই বলেছি যে বিভিন্ন শিশু বিভিন্ন রকম, তাদের আইকিউ লেভেল আলাদা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষদের কমিউনিকেশনের ধরনও আলাদা। তাই এখানে বেশ কিছু থিওরি বিভিন্ন মনোবিদরা প্রকাশ করেছেন বা সাইকিয়াট্রিস্টরা দিয়েছেন, সেই থিওরিগুলোকে আমাদের একটুখানি জানতে হবে। এবং হ্যাঁ, একজন লিখেছে যে ব্যাবলিং 4 থেকে 6 মাস। আমি তো আগেই বললাম যেটা পার্থক্য ঘটবে, কারণ এটা মানে সত্যি নয়, এটা একা থেকে একরকম থাকবে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। এইবার এই থিওরিগুলো যেগুলো দিয়েছে, আমরা ওভারঅল কয়েকটা থিওরি সম্পর্কে জানবো। সবার প্রথমে 1 নম্বর যে থিওরি রয়েছে সেটা হচ্ছে বিহেভিয়ারিস্ট থিওরিস। এটাকে অন্য একটা বেসড অন ওয়ার্ক বাই স্কিনারের একটি সূত্র অনুসারে বা থিওরি অনুসারে বিহেভিয়ারিস্ট থিওরি সম্পর্কে আমরা জানব। স্কিনার বলছে যে চিলড্রেন বেসিক্যালি ইমিটেট অ্যাডাল্টস, বলছে যে চিলড্রেনরা বা বাচ্চারা সবসময় বড়দেরকে নকল করে। ইমিটেট মানে নকল করা, ইমিটেশন কথাটা ইমিটেট কথা থেকে এসছে, অর্থাৎ নকল শোনা। তাহলে দেয়ার কারেক্ট সেন্টেন্স আর রিইনফোর্সড উইথ দে গট দ্যাট দে ওয়ান্ট অর আর প্রেইজড অর পজিটিভ রিইনফোর্সমেন্ট। স্কিনারের মতে, স্কিনার তো অনেকগুলো পরীক্ষা করেছিলেন, তোমরা জানো, সেই বিড়ালকে নিয়ে পরীক্ষা, মানে খাঁচার একটা বা টিয়া পাখিকে নিয়ে পরীক্ষা, একটা জায়গায় চাপ দিলে খাবার বেরিয়ে আসে, তো টিয়া পাখিটা দেখছে যে যতবার চাপ দিচ্ছে ততবার খাবার আসছে, তো বারবার ওটাই চাপ দেবে, কারণ এটা একটা পজিটিভ রিইনফোর্সমেন্ট পাচ্ছে, অর্থাৎ যে এফোর্টটা টিয়া পাখিটা দিচ্ছে তার একটা ফল সে পাচ্ছে, সেই কারণেই সে আরও বারবার চেষ্টা করছে। ঠিক একই রকমভাবে তিনি বলছেন যে যদি দেখা যায় যে কোনো শিশুকে তুমি উৎসাহিত করো বা তিনি একটু পজিটিভ এনভায়রনমেন্টের মধ্যে যদি কোনো শিশু থাকে, তাহলে সেই শিশু খুব চট জলদি শব্দ বা রপ্ত করে ফেলতে পারবে বা অর্জন করে ফেলতে পারবে। তাহলে এই অর্জন করে ফেলার যে থিওরি, একে তিনি বিহেভিয়ারিয়াস থিওরি হিসাবে বলেছেন, কারণ এখানে তোমার বিহেভিয়ারের উপরে তোমার শিশুটি কীরকমভাবে শিখবে সেটা নির্ভর করছে। এবং সে যদি ভুলও বলে, তুমি যদি তাকে উৎসাহিত করো, সে কিন্তু অনেক তাড়াতাড়ি শিখে যাবে। কিন্তু যদি তুমি শিশুকে দমিয়ে রাখো, এই কথা বলবি না, বড়দের মধ্যে কথা বলবি না, এখানে এটা বলবি না, তাহলে সেই শিশু কথা বলবে না, তার মনের ভাব প্রকাশিত হবে না। অর্থাৎ তোমার বিহেভিয়ারের জন্য শিশুর যে ডেভেলপমেন্ট বা তার যে অ্যাকুইজিশন, সেটা কিছুটা কম পরিমাণে ঘটবে বা ব্যাহত হবে। এবং এই ক্ষেত্রে তিনি একটা এক্সাম্পল আমরা দিচ্ছি যে ল্যাঙ্গুয়েজ কন্টেন্ট মেনি রুলস, এবং এই যে এবং আরেকটি কথা তিনি বলেছেন যে এই যে বিহেভিয়ারের মাধ্যমে কোনো শিশু যে শেখে, এই শেখার মাধ্যমে কোনো রুলস রেগুলেশনস, কোনো ধরনের নিয়ম নীতি কিচ্ছু নেই। কোনো শব্দ তুমি যেরকমভাবে বলো, শিশু ঠিক সেরকমভাবেই তোমাকে রিপিট করে। অর্থাৎ তুমি যখন বলো যে আমি ভাত খাই বা আমি ভাত খাবো, শিশুটিও তোমার এটা শুনে বুঝে যায় যে আমি ভাত খাবো কথার মানে হচ্ছে ভাত খিদে পেয়েছে, খেতে হবে, তো সেই কথাটাই ও বলে। এবং কখনো কখনো শিশু ওভার থিঙ্কিং করে ফেলে। ওভার থিঙ্কিং মানে, ধরো আমি ইংলিশে একটা এক্সাম্পল দিই, ধরো তুমি বললে যে আই ড্রিঙ্ক দ্য ওয়াটার, আমি জল খাই, এবার ও বলে ফেললো আই ড্রিঙ্কড, ইডি যুক্ত করে দিল, মানে ওভার থিঙ্কিং করে ফেললো। বা একটা ইডি যুক্ত করলে যে কোনো শব্দ হয় না, ড্রিঙ্কের পাস্ট টেন্সে ড্রাঙ্ক হতে পারে, এটা তার মধ্যে ওই ধারণা নেই, কারণ তার স্ট্রাকচার বা গ্রামার সম্পর্কে কোনো জ্ঞান থাকে না। এটা মাঝে মাঝে শিশু করে ফেলে, কিন্তু সেটা করে ফেললো, শিশুটির মূল উদ্দেশ্য হচ্ছে তোমাকে বোঝানো যে সে কী বলতে চাইছে। অর্থাৎ এক্ষেত্রে দ্য চাইল্ড ওভার অ্যাপ্লাইং দ্য রুলস, কখনো কখনো রুলসের ওভার অ্যাপ্লাই করে ফেলে, তার কারণ শিশু রুলস সম্পর্কে অবগত নয়, সেই কারণে তুমি অবগত তাই। তাহলে এই ধরনের যে শিশুকে
তোমার পজিটিভ রিইনফোর্সমেন্টের মাধ্যমে যে শেখানোর পদ্ধতি, একে আমরা তাহলে বলে ফেলছি কি বলছি, বিহেভিয়ারাল থিওরি, এবং এটা স্কিনারের দেওয়া একটি থিওরি। জানতে হবে কোন থিওরি কে দিয়েছিল, অনেক সময় কিন্তু প্রশ্ন আসবে। নেক্সট বলছি ইনেটনেস অথবা বেসড অন ওয়ার্ক বাই চমস্কি। চমস্কির আরেকটি থিওরি রয়েছে, সেটা হচ্ছে ইনেটনেস। ইনেট মানে হচ্ছে গিয়ে অন্তর্দৃষ্টি বা অন্তরের কোনো কিছু বলবে। চমস্কি অ্যান্ড আদার্স বিলিভ দ্য চিলড্রেন্স আর বর্ন উইথ অ্যান ইনেট ফ্যাকাল্টি অফ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনস। চমস্কি বিশ্বাস করতেন যে শিশুদের মধ্যে অন্তর্নিহিত কোনো ক্ষমতা রয়েছে, সেই অন্তর্নিহিত ক্ষমতার মাধ্যমে শিশু অলরেডি অনেক কিছু জেনেই তারপরে ভূমিষ্ঠ হয়। যেমন কোনো শিশু, কোনো মা যদি মাতৃগর্ভে থাকা অবস্থায় অনেক গান শোনে, অনেক ভালো ভালো জিনিস শোনে, তাহলে শিশু দেখা যায় যে অ্যাডভান্স হয়ে গেছে, অর্থাৎ শিশু বুঝতে পারে মাতৃগর্ভে থাকা অবস্থাতেই। এটা কেন ঘটে? এর তো কোনো যন্ত্র নেই, কিন্তু কোনো একটি অজ্ঞাত কারণে শিশুর মধ্যে সেই ইনেটনেস মানে অন্তর্নিহিত কিছু ক্যাপাসিটি রয়েছে, যার জন্য শিশু অলরেডি শিখেই ফেলে। According to them, all children are born with a universal set of language principles. এবং এই চমস্কি বলছেন যে প্রত্যেকটা শিশুর মধ্যেই একটা ইউনিভার্সাল কিছু বিষয় রয়েছে, যে ইউনিভার্সাল ভাষার যে শেখার যে প্রিন্সিপাল বা নিয়ম, সেটা সব শিশুর মধ্যেই অলরেডি রয়েছে জন্মগতভাবে। এবং এই ইনেটনেসের মাধ্যমেই শিশুরা একে অপরের সঙ্গে ইন্টারাকশন করতে শেখে এবং ল্যাঙ্গুয়েজকে রপ্ত করে। কিন্তু এই চমস্কির এই যে ধারণা, এটার উপরে অনেক ক্রিটিসিজম আছে, এবং এখানে কোনো গ্রামারের উপরে তিনি কোনো আলোকপাত করেননি। এবং সত্যি কথা বলতে তিনি এই কথাটা যে বলেছেন, তিনি এই কথার পরিপ্রেক্ষিতে কোনো প্রমাণ সেইভাবে দিতে পারেননি, এবং তিনি বাস্তবে কোনো শিশুর উপরে কোনো কাজ করেননি, মানে বাস্তবে কোনো শিশুর উপরে সমীক্ষা করা বা পরীক্ষা নিরীক্ষা করা তারপরে তিনি এটা বলেছেন, এটা তিনি করেননি। তিনি একটা তার ধারণার উপরে, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের উপরে এই এক্সাম্পল বা এই ইনেটনেস থিওরি আমাদেরকে দিয়েছেন। অর্থাৎ চমস্কির মতে ইনেটনেস থিওরির মাধ্যমে কোনো একটি শিশু অ্যাকুইজিশনস রপ্ত করে বা অর্জন করে, কোনো ভাষা শেখে বা শিখতে পারে। এটার মধ্যে কোনো প্রশ্ন থাকলে বল। সবাই চুপ হয়ে গেলে কেন? কোনো প্রশ্ন থাকলে বলো, বা বুঝতে পারছো কিনা বলো। শুনতে পাচ্ছ? স্যার আমি কি খুব তাড়াহুড়ো করে পড়াচ্ছি, না আর একটু স্লো ডাউন হয়ে যাবে? একটু তাড়াহুড়ো করছি জানি, কারণ এই টপিকটা অনেকটা বড়, অনেকগুলো থিওরি আছে, আবার একদিনে শেষও করতে হবে, তাই জন্যই তাড়াহুড়ো করছি। আর একটু কি স্লো হয়ে যাব? স্লো করার স্যার একটু। আচ্ছা বেশ, একটু স্লো করুন। আচ্ছা বেশ, ঠিক আছে, মন দিয়ে শোনো। পরে যে থিওরি বলছে সেটা হচ্ছে কি কগনিটিভ থিওরিস বেসড অন পিয়াজেট। কগনিটিভ কথা জানো তো, নিশ্চয়ই বৌদ্ধিক। বলেছে দিস থিওরি টেক্স ইনটু দ্য অ্যাকাউন্ট দ্য কগনিটিভ ডেভেলপমেন্ট স্টেজ অফ আ চিলড্রেন বা চাইল্ড। একটি শিশুর বৌদ্ধিক যে বিকাশ বা বৌদ্ধিক সক্ষমতা, তার উপরে নির্ভর করে এই অ্যাকুইজিশনসটা ঘটে, এটা বলেছে পিয়াজেট। He argues that a child need to be able to understand a concept in order to able to acquire the language from the express that concept. পিয়াজেট বলছে যে কোনো শিশু যে কোনো ভাষা রপ্ত করছে, এই রপ্ত করার আগে ওই শিশুকে আগে বুঝতে হয়। কি বুঝতে হয়? যে মিনিংটা বুঝতে হয়। যেমন ধরো আমি ভাত খাবো, এই শব্দটা তো সে অ্যাকোয়ার করছে, কিন্তু অ্যাকোয়ার করার আগে থেকে বুঝতে হবে যে আমি ভাত খাবো, এই যে সাউন্ড, এটার মানেটা কি। এটা না বুঝলে শিশুরা অ্যাকোয়ার করতে পারবে না বা অর্জন করতে পারবে না, মাতৃভাষা রপ্ত করতে পারবে না। এটা পিয়াজেটের থিওরি। এবং তিনি একটি এক্সাম্পল দিয়েছেন, বলেছে চাইল্ড নিড টু এবল টু র্যাঙ্ক অবজেক্ট বাই সাইজ বিফোর দি এক্সপ্রেস ওয়ার্ড ইন স্মলার অ্যান্ড টলার। তিনি বলেছেন, মানে এটা তিনি পরীক্ষাও করেছেন, শুধু বলেননি, পরীক্ষাও করেছেন। একদম বেসিক পর্যায়ে ছোটবেলায় শিশুদের ধরো বড় কোনটা ছোট কোনটা, এই কনসেপ্টটা দেওয়ার জন্য যদি তুমি বড় ছোটর ধারণাটা তার মধ্যে না দাও, যে এই ছোট বল বড় বল দিয়ে, তাহলে সে নাকি এটা বুঝতে পারবে না যে বড় বল কোনটা ছোট বল কোনটা। অর্থাৎ বড় এবং ছোট, টল, স্মলার অ্যান্ড টলার, এই দুটো শব্দের মানেটা কি সেটা যদি তুমি তাকে ভালো করে না বোঝাও, তাহলে সে রপ্ত করতে পারবে না। এবং তিনি এটা পরীক্ষা করে প্রমাণও করেছিলেন।
মানে অনেক শিশুকে বড় ছোটের কনসেপ্ট দেওয়া হয়েছিল এবং তাদেরকে দেখানো হয়েছিল যে কোনটা বড় কোনটা ছোট, তারা অনায়াসেই বের করতে পেরেছিল। এবং বহু শিশুকে এই কনসেপ্টটা দেওয়া হয়নি, টলার এবং স্মলারের কনসেপ্ট না দিয়েই তাদেরকে চেষ্টা করা হয়েছিল। দেখা গেছে যে যাদেরকে বড় ছোটের যে ধারণা সেটাকে বোঝানো হয়েছিল, তারা বেশি ভালোভাবে এক্সপ্রেস করতে পেরেছে এই ছোট বড়র যে কনসেপ্ট সেটাকে। তার মানে এই যে কগনিটিভ থিওরি, অর্থাৎ যার বৌদ্ধিক সক্ষমতা তার যত বেশি, সে তত তাড়াতাড়ি অ্যাকুইজিশনস করতে পারবে বা রপ্ত করতে পারবে, এটা পেয়াজের কিছুটা প্রমাণ করে দিয়েছিলেন তার এই কগনিটিভ থিওরিস এর মাধ্যমে। এবং লাস্ট আমরা একটা থিওরি নিয়েছি, সেটা হচ্ছে গিয়ে ইন্টারাকশন থিওরি বেসড অন ব্রুনারের একটি থিওরি, ইন্টারাকশন থিওরি। কি বলেছে? ইন্টারাকশন থিওরিস অ্যাজ অপোজ টু চমস্কির ওয়ার্ক। উপরে চমস্কি বলেছিল যে একটা কোনো রকমের ইনেট কিছু রয়েছে, মানে অন্তর্নিহিত কোনো শক্তি রয়েছে যার মাধ্যমে শিশুরা শিখে যায়। এর ঠিক বিপরীত কথা বলেছেন এই ব্রুনার, এবং তিনি ইন্টারাকশন থিওরিতে সেটা বলেছেন। কি বলেছেন? ল্যাঙ্গুয়েজ ক্যান অনলি বি অ্যাকওয়ার্ড ইন কনটেক্সট অফ ইন্টারাকশন। ওখানে বলেছিল যে চমস্কি বলেছিল যে মানুষের মধ্যে একটা কোনো অন্তর্নিহিত শক্তি আছে, তার মাধ্যমেই সে শিখে যায়। আর ব্রুনার বলছেন যে কোনোদিনই সেটা সম্ভব নয়। কোনো মানুষ যদি কথা না বলানো হয়, কোনো মানুষের মধ্যে যদি ইন্টারাকশন না করানো হয়, তাহলে কোনো মানুষ কোনোদিনই শিখতে পারবে না। অর্থাৎ ইন্টারাকশন ছাড়াই উনি অন্তর্নিহিতভাবে কিছু রয়েছে মানুষের মধ্যে, এটা বলেছিলেন চমস্কি। ঠিক তার উল্টোটা, যে ইন্টারাকশন ছাড়া কোনোদিন কোনো ল্যাঙ্গুয়েজ শেখা সম্ভবই না, এটা বলছেন ব্রুনার তার ইন্টারাকশন থিওরির মাধ্যমে। আর্লি চাইল্ডহুড ওয়ার্ক শোস turn taking structure of conversation in developing through the games and non-verbal communication long before actual words are uttered. Yes, children it cultured and language pass through the similar stage of development. এক্ষেত্রে তিনি প্রমাণ করেছিলেন, মানে কিভাবে আর্লি চাইল্ডহুডের ক্ষেত্রে শিশুদের, কিছু শিশুকে ভার্বাল কমিউনিকেশন করা হয়েছিল, মানে তাদের সাথে ইন্টারাকশন করা হয়েছিল, এবং তারপরে তাদের ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনসের ক্ষমতা বিচার করা হয়েছিল। আর কিছু শিশুদের কোনো রকমের ইন্টারাকশন ছাড়াই তাদের অ্যাকুইজিশনসের ক্ষমতা বিচার করা হয়েছিল। দেখা যাচ্ছে যে যাদের সাথে ইন্টারাকশন করা হয়েছিল, কথাবার্তা বলা হয়েছিল, অনেক কথা বলা হয়েছিল, তারা এগিয়ে রয়েছে যাদের সাথে কথা বলা হয়নি তাদের থেকে। তাহলে এইখানে আমরা আরও অনেক থিওরি কিন্তু আছে। আমরা এখানে কেবলমাত্র 4টে থিওরি নিয়েছি, বেসিক থিওরিগুলোকেই নেওয়া হয়েছে, নাহলে নোট অনেক বড় হয়ে যাবে। তো সেই জায়গা থেকে বেসিক থিওরির মধ্যে এই 4টে থিওরিকে আমরা নিয়েছি অ্যাকুইজিশনসের জন্য। আশা করি এই 4টে থিওরি তোমরা একটু বুঝে নিতে হবে তোমাদেরকে। আমি আগেও বলেছি, এখনও বলছি যে এই থিওরিগুলোকে বুঝতে হবে। তাহলে এই অ্যাকুইজিশনসের আমাদের 4টে থিওরি শেষ। এরপরে আমরা চলে যাব ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের বেশ কিছু থিওরি সম্পর্কে। এই অ্যাকুইজিশনসের থিওরি নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে বলো, বা কোনো প্রশ্ন থাকলে বলো, তারপর আমরা লার্নিংয়ের থিওরিতে যাব। আছে কারো কোনো প্রশ্ন? কোশ্চেন নেই না? না স্যার। আচ্ছা, এবার একটা কথা বলি। আমরা 1 মাস পর্যন্ত যে ক্লাসগুলো নেব, সেই ক্লাসগুলোতে আমরা পিডিএফ নোট দিয়ে দেব। 1 মাস পর সেকেন্ড ইনস্টলমেন্ট যখন তোমরা দেবে, তখন আমরা তোমাদেরকে বই পাঠাবো। এই যে আমার এখানে কয়েকশো বই আছে, দেখতে পাবে না, ব্লার করা আছে যদিও। এই বইগুলোর মধ্যে আমাদের নতুন প্রিন্টেড হয়ে আসবে বই। সেই বইয়ের প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা বই তোমাদের কাছে পৌঁছে যাবে। যেমন ধরো এটা ইংলিশ বই, সব থেকে মোটা। তাহলে এরকম আলাদা আলাদা বই, এবং তার সঙ্গে সোশ্যাল স্টাডিজের বইয়ের কাজ চলছে। এই 5টা বই তোমাদের কাছে চলে যাবে, 5টা সাবজেক্টে। আর যারা 2টো ভর্তি হয়েছে তাদের 6টা বই যাবে। এই বইগুলোকেই যদি একটু সুন্দরভাবে রপ্ত করতে পারো, এখানে অনেক প্রশ্ন দেওয়া আছে এবং এই থিওরিগুলোকে সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। এবং আমাদের এই বইগুলোর মধ্যে একটু বলে নিই, তারপর তুমি প্রশ্ন করো। আমাদের এই বইগুলোর মধ্যে দেখবে অনেক শব্দের বেঙ্গলি মিনিং আমি ইচ্ছা করে ঢুকিয়ে দিয়েছি, কিন্তু সেটা অন্য বাজার চলতি বইতে নেই। এই নোটটার মতো দেখতে পাবে অনেক বাংলায় লেখা আছে, অনেক শব্দের মানে ঢুকানো আছে।
আর কি করা হচ্ছে, এটাকে নতুন নতুন করে ইমপ্রুভ করা হচ্ছে। যেমন আগের বছর আমাদের কাছে যারা পড়েছিল তাদের এই নোটটার মধ্যে মাত্র 20টা এমসিকিউ ছিল, তোমাদের বেলায় সেটা নেই। তোমাদের বেলায় 20টা তো রয়েইছে, এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন যুক্ত করে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছ সিটেট কবে কি প্রশ্ন এসেছিল এই টপিকটা থেকে। আর তার সঙ্গে সঙ্গে আবার একটা হোমওয়ার্ক বা এই যে ডু প্র্যাকটিস বলে একটা সেশন ঢুকিয়ে দিয়েছি। আরও অনেক প্রশ্নই ঢোকানো হয়েছে এবং কিছু চেঞ্জেসও হচ্ছে নোটগুলোর মধ্যে, কারণ একই নোট তো আমরা যুগ যুগ ধরে পড়াবো না। সেকেন্ড বিষয় হচ্ছে গিয়ে প্রশ্নপত্রের ধরন তো মারাত্মক লেভেলের চেঞ্জ হয়ে গেছে। 2014 সালে যে এত টেট পাস করেছে যে ধরনের সহজ প্রশ্ন, 2017 সালে তো সেটা নয়। যত দিন যাবে কঠিন হচ্ছে, তো আমাদেরকেও নোটগুলোকে ইমপ্রুভ করতে হচ্ছে। তো তোমরা নতুন যে বই পাবে সেটা আপডেটেড ভার্সনেরই পাবে, ইমপ্রুভ ভার্সনটাই পাবে তোমরা। এবার একজন কেউ প্রশ্ন করছিলে, সে বলো। স্যার পিডিএফ আকারে পাবো না বইটা হাতে পাবো? বইটা হাতে পাবে, তোমার বাড়িতে চলে যাবে। এত তো পিডিএফ দেওয়া সম্ভব নয়। এখানে ইংলিশের ক্ষেত্রেই বোধহয় 350-র উপরে পেজ আছে। এত পেজ যদি তুমি প্রিন্ট আউট করতে যাও তো এখানে তোমার 10,000 টাকা খরচ হবে একটা বইয়ের। আমি তো জানি অনেক জায়গায় 5 টাকা বা 10 টাকা করে প্রিন্ট আউট নেয়। আমরা 1 মাস পরে তোমার কাছ থেকে ঠিকানা নিয়ে নেব বাড়ির, এবং বইটার দাম অবশ্যই তোমাকে দিতে হবে। এই বইটার দাম কিন্তু তোমাদের ফিসের মধ্যে নেই, এবং বইটার যা মেকিং কস্ট সেটাই আমরা নিই। আমরা এখান থেকে লাভবান হই না বই বিক্রি করে। আর কুরিয়ার সার্ভিসে টাকা দেবে, তোমার বাড়িতে বই পৌঁছে যাবে। আর যারা আমাদের সংস্থায় এসে নিতে পারবে বেলঘরিয়াতে বা কলেজ স্ট্রিটে অনেক দোকান আমরা রাখি, যদি এবছরও রাখি, তাহলে সেখান থেকে নিলে আর কুরিয়ার সার্ভিস লাগবে না। তুমি তোমার মতো আসবে, বই নিয়ে চলে যাবে। এবার আসি আমাদের পরের টপিকে। এই বিষয়গুলো আমি আরও ভালোভাবে বুঝিয়ে দেবো, আপাতত খুব সুন্দরভাবে ক্লাস করো। এত কিছুর মধ্যেও যেটা মেইন বিষয়, যে কোনো টিচারের পড়া কিন্তু তোমাদের ভালো করে বুঝতে হবে, এটা কিন্তু মেইন বিষয়। একটু আগে আমরা অ্যাকুইজিশনসের থিওরিগুলো পড়েছিলাম। লার্নিং মানেই হচ্ছে গিয়ে একটা গ্রামার শেখা, স্ট্রাকচার শেখা, রুলস রেগুলেশন শিখে তারপরে কোনো একটি ভাষাকে রপ্ত করা, এটুকু আগেই বলেছি। এবার এই ক্ষেত্রে বেশ কিছু থিওরি আছে যে কি করে আমরা রপ্তটা করি। সবার প্রথমে সেই থিওরি জানার আগেও যে লার্নিং কথাটা আমরা শিখলাম, এই লার্নিংটাকে শিখন, একে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগ? নাম্বার 1, মোটর লার্নিং। কীরকম? Most of our activity in day-to-day life refers to motor activity like walking, running, driving, climbing, etc. All these activities involve muscular coordination. আমি যে লিখছি পেনটা দিয়ে, এটাও কিন্তু একটা শেখা। যেমন ধরো এখানে আমার কাছে একটা কি আছে বলো তো, এখান থেকে একটা পেন ট্যাব আছে। আজকে একটা অন্য মেথডে তোমাদের পড়াচ্ছি পেন ট্যাব। এখন এই পেন ট্যাবের মধ্যে কিন্তু কোনো শব্দ বা কিছু নেই, আমি এইখানে আন্দাজেই লিখছি, সেই লেখাটা এখানে গিয়ে তোমাদের রিফ্লেক্ট হচ্ছে। ঠিক আছে, যেমন ধরো আমি এখানে আমার নাম লিখলাম, আমি কিন্তু এখানে আন্দাজেই লিখছি ফাঁকা জায়গায়। কিন্তু প্রবলেমটা হচ্ছে, তোমাদের কি মনে হয় যে এই যে আমি ফাঁকা জায়গায় লিখছি, এখানে মানিক কথাটা লেখা উঠে গেল, এটা 1 মিনিটে বা 1 দিনে রপ্ত করে ফেলেছি বা লার্নিং করে ফেলেছি বলে তোমাদের কারো মনে হয়? মনে হচ্ছে কারো? না স্যার। তাহলে এটা প্র্যাকটিস। প্রথম প্রথম তো আমি এগুলো একটা জিনিস করতে গিয়ে উল্টো পাল্টা জিনিস হয়ে যেত, এখন তো হচ্ছে না। কিন্তু এখন আমার অনেক টিচারের হয়, তাদেরকে প্রতি পদে পদে আমাকে শেখাতে হয়, ভুল করে তারা। কয়েকটা ক্লাসে তোমরা দেখতেও পেয়েছো যে এটা করতে পারছেন, ওটা করতে পারছেন, আমি বলে দিচ্ছি এটার পরে এটা করুন। তাহলে এইটা কি এক ধরনের লার্নিং কি লার্নিং না? আমি একটা বাস্তব এক্সাম্পল তোমাদেরকে এই মুহূর্তে দিলাম। এটা কি লার্নিং কি লার্নিং না? তাহলে এটা কি ধরনের লার্নিং? লার্নিং। মোটর লার্নিং। আমি অ্যাক্টিভিটির মাধ্যমে শিখে গেছি। তাহলে এইরকমভাবে ড্রাইভিং, ক্লাইম্বিং, রানিং সবই মোটর লার্নিং। অর্থাৎ এক্ষেত্রে তোমার যতটা না কোনো ফর্মুলা ইউজ করতে হয়, তার থেকে বেশি ইউজ করতে হয় তোমার এক্সপিরিয়েন্স, তোমার কাজে আসে, বা তোমার প্র্যাকটিস তোমার কাজে আসে। যতটা না তোমার দক্ষতা থাকে তার থেকে প্র্যাকটিস খুব কাজে আসে। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি দক্ষ হয়ে যাবে। সেকেন্ড যে লার্নিং আসে সেটাকে আমরা বলি ভার্বাল লার্নিং। This type of learning involves the language we speak
The communication methods we adapt like signs, picture, symbol, word, sound, etc. ভার্বাল লার্নিং মানে আমি যে কথা বলছি এই মুহূর্তে, এটাও এক ধরনের শিক্ষা। যদি তুমি অনেক বেশি পরিমাণে পেপার পড়ো, গল্পের বই পড়ো, অনেক বেশি শব্দ তুমি জানো, তাহলে তুমি কথাবার্তা খুব পোলাইট হবে, অনেক শব্দ ব্যবহার করে কথা বলতে পারবে। কিন্তু যদি তুমি সেটা না জানো তাহলে অত শব্দ ব্যবহার করতে পারবে না, অতটা ভালো হবে না তোমার শব্দ। তাই যদি অনেক ভালোভাবে কথা বলতে শিখতে হয় তাহলে অনেক বেশি পড়াশোনাও তোমাকে করতে হবে, কারণ তোমাকে শিখতে হবে আরও। আর লাস্ট যেটা আসছে সেটা কনসেপচুয়াল লার্নিং। ইন দিস ফর্ম অফ লার্নিং উই রিকোয়ার্ড হায়ার অর্ডার মেন্টাল প্রসেস লাইক থিঙ্কিং, রিজনিং, ইন্টেলিজেন্স, অ্যান্ড উইথ ইউজ অফ দিস দ্য চাইল্ড লার্ন ডিফারেন্ট কনসেপ্ট। কনসেপ্ট লার্নিং একটু আগে তোমাদেরকে বলেছি, বারবার বলেছি যে পেডাগগি কনসেপচুয়াল, কনসেপ্ট বুঝে নাও। তাহলে এই কনসেপ্ট বোঝার জন্য কি কি দরকার হবে? তোমার ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের প্রয়োজন হবে, অর্থাৎ আমি যেটা বোঝাবো সেটা তোমাকে পরে পরে নিজে চিন্তা করতে হবে যে স্যার কি বলেছিল আর কি এখানে আছে। একটু ইন্টেলিজেন্সের দরকার হবে, একটু বুদ্ধিমত্তা ছাড়া এটা হয় না। অনেক ছেলে মেয়েকে তোমরা তোমাদের বন্ধু বান্ধবীদের দেখেছো যারা জীবনে শুধুমাত্র মুখস্থবিদ্যা করে ক্লাসে ভালো রেজাল্ট করে ফেলেছিল, কিন্তু একটা সময় পর তারা কিন্তু মুখস্থবিদ্যা করে সরকারি চাকরি ফট করে পেতে পারবে না। কারণ সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে যে এমসিকিউ আছে এটা কিন্তু মুখস্থবিদ্যার উপরে নির্ভরশীল নয়, এটা তোমার লজিক্যাল থিঙ্কিং, মেন্টাল এবিলিটি অ্যান্ড ইন্টেলিজেন্স, এগুলোর একটা মিশ্রণ। তার জন্য তোমাকে এমসিকিউ পরীক্ষা নেওয়া হয় চাকরির পরীক্ষায়। তাহলে এইটাকে আমরা বলছি কনসেপ্ট লার্নিং, অর্থাৎ কোনো কিছু যদি তুমি তোমার চিন্তাধারা, তোমার যুক্তি এবং তোমার বুদ্ধিমত্তার দ্বারা বিচার বিশ্লেষণ করে শেখো, তাহলে তাকে আমরা বলবো কনসেপ্ট লার্নিং। আশা করি বোঝাতে পেরেছি। বলো তো বুঝতে পেরেছো কিনা একটু বলো। বলো, কথা বলো। মানে প্রবলেমটা হচ্ছে কি, দেখো আমি পড়ানোর মাঝে মাঝে বলছি যে কথা বলো, কারণ আমি চাইছি তোমরা অ্যাক্টিভ থাকো। ওই ফোনটা কানে দিয়ে অন্য কাজ করছো যদি কেউ থাকো তাহলে কিন্তু সে পড়া বুঝতে পারবে না কিছু, আর সেই রকম পড়ে কোনো লাভও নেই। আমি তোমার কাছ থেকে 1.5 ঘন্টা চেয়ে নেব, আমার ক্লাসে টিচাররাও তাই চেয়ে নেবে। ওই সময়টুকু তুমি শুধু আমাদের জন্যই দেবে, ওই সময়টা অন্য কোনো কাজ রাখবে না। মনে রাখবে তুমি কিন্তু অনেক কষ্ট অর্জিত পয়সা দিয়ে এখানে পড়তে এসছো। সর্বোপরি পয়সাটা বড় ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট তোমার টাইম। এইবার যদি টেটে না পাস করতে পারো, 26 সালে ভোটে শাসক দল বা যে দলই হোক জিতে গিয়ে আবার যখন ক্ষমতায় আসবে সহজে কিন্তু আর পরীক্ষা নেবে না, বিষয়টা বুঝে নাও। 26 সালে প্রচুর পরীক্ষা হবে, রিক্রুটমেন্টও হবে, কিন্তু সেই সুযোগ যদি তোমার হাতছাড়া হয় তারপরে তুমি বেকার থেকে যাবে অনেক দিন। সেটা ঘোচাতে গেলে সিরিয়াস হও এবং আমি যা বলছি একদম পুঙ্খানুপুঙ্খ আমার কথা শুনে চল। তাহলে এইটুখানের মধ্যে আশা করি কোনো সমস্যা নেই, তাই তো? স্যার আছে স্যার। বলো স্যার ওই যেটা ভার্বাল লার্নিং বললেন না, ওটা একটু যদি বলেন। ভার্বাল লার্নিং হচ্ছে যে কথা বলছি, আমি তোমার সাথে কথা বলছি। এই ভার্বাল লার্নিংটা আসবে কি করে? যত বেশি তোমার সাথে আমি কথা বলবো বা যত বেশি শব্দ আমি জানবো তত ভালো কথা আমি তোমার সাথে বলতে পারবো। বা একই শব্দের নানা ধরনের সিমিলার মিনিং শব্দ আমি জানি বা সিনোনিমস জানি, তাহলে ভালোভাবে কথা বলবো। এই বিষয়টাকে বলছে হচ্ছে কি ভার্বাল লার্নিং, অর্থাৎ ভার্বালি কারোর সাথে কথা বলা। নেক্সট, এবার এই লার্নিংয়ের কিছু থিওরি আমরা পড়বো। সবার প্রথমে 1 নম্বর থিওরি বলেছে যে ইউনিভার্সাল গ্রামার অ্যাপ্রোচ বা ইনেটনেস থিওরি। এটাও বলছে মাচ লাইক ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, ইউনিভার্সাল গ্রামার states that a set of innate principle rule and language acquisition. When it comes to learning another language, we different the language in form of first one matter, and child may have to reset the program they acquired originally and unclean what they know as universe. এটার মানে হলো ইউনিভার্সাল গ্রামার অ্যাপ্রোচ মানে কিছু শব্দ বা কিছু ভাষা বা কিছু কথা বলার ধরন, সেটা আমাদের কোনো রুলস না জেনেও যদি ব্যবহার করি সেটা রুলসের মধ্যে পড়ে যায়। যেমন ধরো ওই যে আমি যদি ইংলিশেই বলি যে আই ইট রাইস, এইটা যখন তুমি বলতে যাবে যদি তোমার একটু বেসিক ধারণা থাকে, তুমি ইট আই রাইস কথাটা চট করে বলবে না,
এটাকে ইনেটনেস বলছে, মানে সহজাত কিছু ধরন থাকে যে মানুষ সহজাতভাবেই কোনো কিছু শিখেই যায়, এটা কেউ তাকে শেখায়নি বা রুলস শেখায়নি, কিন্তু সে কারেক্টটাই শেখে। যদি সে অ্যাট ফার্স্ট মানে কিছু না বুঝেও বলে তাহলে সে কারেক্টটাই বলবে। এই ধরনের যে সহজাত শেখার একটা ক্যাপাসিটি থাকে বা সহজাত শেখার একটা বলতে পারো যে সারা পৃথিবীর সব শিশুদের মধ্যেই থাকে, একে আমরা বলি হচ্ছে কি ইউনিভার্সাল গ্রামার অ্যাপ্রোচ, অর্থাৎ সে না জেনেও সঠিক গ্রামার স্ট্রাকচার ব্যবহার করেই কথা বলে। বলা হচ্ছে কগনিটিভ অ্যাপ্রোচেস বা ইনফর্মাল প্রসেস থিওরি। কগনিটিভ অ্যাপ্রোচেস মানে বৌদ্ধিক যে অ্যাপ্রোচ, কি বলেছে, লার্নিং আর নিউ ল্যাঙ্গুয়েজ ইন এ অ্যাক্টিভ প্রসেস দ্যাট ইনভলভ বিল্ডিং আপ টু স্কিমস অ্যান্ড ইউটিলাইজিং specific learning strategies to enhance comprehension and retain information। বলেছে ল্যাঙ্গুয়েজ আর নিউ ল্যাঙ্গুয়েজ, বলেছে লার্নিং আর নিউ ল্যাঙ্গুয়েজ ইন এ অ্যাক্টিভ প্রসেস। সর্বদাই কোনো ভাষা শিক্ষা, নতুন কোনো ভাষা শিক্ষা সবসময় একটা অ্যাক্টিভ প্রসেস। এইটা সবসময় আমরা কি করব, লার্নিং স্ট্র্যাটেজিসকে এনহ্যান্স করতে পারি। নতুন কোনো ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে নতুনভাবে অ্যাক্টিভ থেকে, মানে আমার কনসাস থেকে আমি শব্দ শিখতে পারি। একটা এক্সাম্পল দেবে, এ গুড এক্সাম্পল ফর দিস প্র্যাকটিস উড বি ফর এ লার্নার টু ওয়ার্ক অন ডিটেক্টিং অর নাথিং প্যাটার্ন অ্যান্ড দেন ইউটিলাইজ দ্য ইনফরমেশন টু ফিগার আউট দ্য গ্রামার রুলস বাই দেমসেলভস অ্যান্ড দাস। এটার মানে হলো, ধরো কোনো স্টুডেন্ট কি করছে, কোনো একটি সেন্টেন্স বা কোনো একটি শব্দ নিজে থেকে প্রথমে লিখলো এবং পরে যদি তাকে বলা হয় যে এই সেন্টেন্সটাকে গ্রামাটিক্যালি তুমি বর্ণনা করো, তাহলে সে সেটাকে বর্ণনা করতে পারছে বা সে সেটাকে ভাগ করতে পারছে। ধরো আমি একটা এক্সাম্পল দিই, বললাম যে আই লাইক ম্যাঙ্গো, ধরো আমি আম পছন্দ করি। এইটা সে লিখলো, প্রথমে সে গ্রামারের কোনো কিছুই ভাবেনি, পরে তাকে বলা হলো যে এটাকে গ্রামারের নিয়মের মধ্যে ফেলুন তো বা ফেলো, তখন সে বলতে পারলো যে এই লাইকটা কি, আইটা হচ্ছে সাবজেক্ট, ম্যাঙ্গোটা হচ্ছে একটা নাউন, এরকমভাবে গ্রামারের রুলসের মধ্যেও ফেলতে পারলো। অর্থাৎ তার যে কগনিটিভ লেভেল, তার যে বৌদ্ধিক ধারণা, সেই বৌদ্ধিক ধারণা অনুসারে কোনো একটি শব্দ সে কোনো একটি সেন্টেন্স সে বলতে পারছে, পরে সে তার বুদ্ধিমত্তা দিয়ে সেটাকে গ্রামাটিক্যাল রুলসের মধ্যে ফেলে সেটাকে বিশ্লেষণও করতে পারছে। এবার কেন পরের কথাটা আমি বললাম, তার কারণ যখন আমরা কথা বলি তখন বেসিক্যালি কিন্তু কোনো গ্রামার ভাবি না বা ভাবা উচিতও না। যারা স্পোকেন ইংলিশ শেখে বা শেখান তারা কি করেন, সবসময় আমরা কি করি যে আমরা যদি ট্রান্সলেশন মেথডে বলি যে আমি ভাত খাবো, আই ইট রাইস, আমি বাজারে যাব বা আমি বাজারে যাই, আই এম গোয়িং টু মার্কেট, এই যে ট্রান্সলেট করে যদি বলি তাহলে আমাদের কথা বলতে অনেক সময় লাগবে। কিন্তু আমরা যদি স্বতঃস্ফূর্তভাবে বলি সময় লাগবে না, এটাকে বলছি ইনেটনেস। তাহলে এখানে কোনো বাক্য বা শব্দ বা সেন্টেন্স ইনেটনেস মানে নিজের থেকেই শিখে যাচ্ছি, পরে সেটাকে আবার নিজের বুদ্ধিমত্তার মাধ্যমে আমি বিশ্লেষণও করতে পারছি গ্রামাটিক্যাল রুলসের মধ্যে। পরেরটা বলছি ইন্টারাকশন থিওরি। এটা আগে আমরা পড়েছি। ইন্টারাকশন থিওরি মানে একে অপরের সঙ্গে প্রচুর পরিমাণে ইন্টারাকশন করা বা কথা বলা। এই কথা বলার মাধ্যমে আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে রপ্ত করে ফেলতে পারবো। হ্যাঁ পারবো। কীভাবে পারবো? ধরো আমি যদি তোমাদের সঙ্গে সবসময় ইংলিশে কথা বলি, তোমরাও বলো, প্রথম ভুল হবে, চেষ্টা করতে হবে। একটা সময় পর দেখা যাবে যে আমরা একে অপরের কথা বুঝতে পারছি এবং আমরা ল্যাঙ্গুয়েজটাকে রপ্ত করে ফেলেছি। অথবা আমি তোমাকে আর একটা সিচুয়েশন দিই, ধরো তোমাকে এখন যদি লন্ডনে পাঠিয়ে দিই, এবার তুমি প্রথম কী হবে, কিছুই বুঝতে পারবে না, কি কথা বলতে পারবে না। কিন্তু 2-1 মাস থাকার পরেই যখন দেখবে যে কথা না বলতে পারলে তুমি কিছুই পারছো না, তাহলে তুমি কিন্তু ইংলিশ শিখে যাবে। তাহলে এটাকে আমরা ইন্টারাকশন থিওরি বলছি। অর্থাৎ ইন্টারাকশনের মাধ্যমে আমরা কিন্তু অন্য কোনো ল্যাঙ্গুয়েজকে রপ্ত করে ফেলতে পারবো। সিচুয়েশন বেসিসে ইন্টারাকশন করতেই হবে তোমাকে, আর তুমি অন্য ল্যাঙ্গুয়েজ শিখে ফেলতেও পারবে। আর একটা থিওরি পড়িয়ে নিই, তারপরে যদি কোনো প্রশ্ন থাকে করবো। আরেকটা হচ্ছে কি, আরেকটা লাস্ট থিওরি বলছে ভেরিয়েশনালিস্ট থিওরি। বলছে ভেরিয়েশনালিস্ট থিওরিজ অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং ফোকাসড অন এক্সপ্লেনিং দ্য ভেরিয়েশনস ইন সাকসেস অর প্রসেস। ভেরিয়েশনালিজম বা প্রকরণবাদ has been concerned with the confronting the linguistic stereotype of non-standard variety by the serious scientific study. Recent study have shown, for example, that classrooms are clearly not to the place for most information variety suitable for the home or the street. এই যে ভেরিয়েশনালিস্ট থিওরির মানে হচ্ছে আমরা ল্যাঙ্গুয়েজ লার্নিং
তখনও শিখতে পারি স্কুলে। একটি স্কুলের মধ্যে কি থাকে, নানা ধরনের ছাত্রছাত্রী থাকে, তাদের যে ভাষার যে টোন সেগুলো আলাদা থাকে এবং তারা নানা রকমের ভাষায় কথা বলে। এরকম একটি পরিবেশে যদি তোমাকে ফেলে দেওয়া হয়, তোমাকে বলতে কোনো শিশুকে ফেলে দেওয়া হয়, তাহলে তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বা তার ল্যাঙ্গুয়েজ শেখার যে প্রবণতা সেটা খুব তাড়াতাড়ি বেড়ে যায়। এই কারণবশত যদি কোনো শিশু দেরিতে কথা বলে, ডাক্তারের কাছে নিয়ে গেছো যে কথা বলে না, আমার ছেলে বা মেয়ে কথা বলছে না, ডাক্তার বলবে ওকে আপনি একটি প্লে স্কুলে বা স্কুলে ভর্তি করে দিন। কেন বলবে? কারণ ওখানে আরও অনেক বাচ্চা আছে একই রকমের, তারা নানা ধরনের কথা বলছে। ফলে যে শিশুটি কম কথা বলে বা যার মধ্যে একটু এটাকে কি বলে যে নিজের মধ্যে থাকার একটা প্রবণতা রয়েছে, তাকে কথা বলতে বাধ্য করবে। বিশেষ করে যারা অটিস্টিক চাইল্ড থাকে তাদের তো সবসময় বলা হয় যে একে খেলাধুলার মধ্যে দিন, একে গানে ভর্তি করে দিন, একে স্কুলে ভর্তি করে দিন। এটা একটা তার মেডিসিন বলতে পারো বা এক ধরনের থিওরি বলতে পারো। তাহলে এই ভেরিয়েশনিস্ট মানে নানা ধরনের ভ্যারাইটি লোকজনের মধ্যে বা পরিবেশের মধ্যে তোমাকে ফেলতে হবে যাতে তুমি কোনো একটি ল্যাঙ্গুয়েজ ভালোভাবে শিখতে পারো। বলো, কারো কোনো প্রশ্ন থাকলে বলো। আমরা এবার অ্যাকুইজিশনস এবং লার্নিং এর একটা কম্পারিজন করব, তুলনা করব। আছে প্রশ্ন? শুনতে পাচ্ছ কি? একটু রেসপন্স করতে হবে, আমি বুঝতে পারবো না যে আদৌ আছো কিনা। 41 জন হ্যাঁ আছে স্যার, এখন। শোনা যাচ্ছে। আচ্ছা বেশ, ঠিক আছে। নাসিফা বুঝতে পারছো? চৈতালি বুঝতে পারছো? হ্যাঁ স্যার, সুদীপ্তা, বুঝতে পারছি। রেহেনা বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। শর্মিলি তো বুঝতে পারছো। রাখি, সত্যজিৎ, মিতা, কোনো সমস্যা নেই কারো? তৃপ্তি বোঝা যাচ্ছে? তৃষা পাল, হ্যাঁ স্যার। তপন, তাপসী, স্বপ্না, সৌম্য, সায়ন্তিকা, হ্যাঁ স্যার। রক্তিম, হ্যাঁ স্যার। রাজু, ঠিক আছে বেশ। পাপন, পাপন ভালো নাম কি পাপন? স্যার শুভায়ন ঘোষ। আচ্ছা শুভায়ন, একটু দয়া করে তোমরা কি করবে, তোমরা যে নামে আমার কাছে অ্যাডমিশন নিয়েছো এই গুগলের যে লিঙ্কটা দিয়ে জয়েন করেছো ওটা সেই নামে করে রাখবে, তাহলে চিনতে সুবিধা হয়, নাহলে ভাববো অন্য স্টুডেন্ট। মোহাম্মদ ওয়াকিফ আলম, মিন্টু দাস, মিতা রয়, কৌশিক পাল, হ্যাঁ স্যার। সিনাতুন নিশা, শুনতে পাচ্ছ? হাফিজুর রহমান, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ফিরদৌসি, আর দেবাশিস পাল একটু আগে জয়েন করেছো। ক্লাস শুরু হয়েছে 8টা থেকে। কোথায় ছিলে দেবাশিস? আমি স্যার একটু ওই ডাক্তারের ঘরে গেছিলাম না, ওই ঠিক আছে, নেক্সট দিন থেকে ঠিক টাইমে ক্লাস করো। আঞ্জুমা খাতুন, অঞ্জন পাত্র, বলছি শোনা স্যার যাচ্ছে, সবাই শুনতে পাচ্ছে। রেকর্ডিং অ্যাভেলেবেল নেই এটা? রেকর্ডিং তো সবসময় অ্যাভেলেবেল থাকবে, কিন্তু লাইভ ক্লাসের কোনো বিকল্প হয় না। একটা 1.5 ঘন্টার না ক্লাস যখন তুমি বক বক শুনবে রেকর্ডিংও অতটা ভালো লাগবে না, ঠিক আছে? সব না, আমি সময় বলছি লাইভ ক্লাস এই করার যে চেষ্টা করবে। এবং প্রথম দিনই একটা কথা বলে দিই, যাদের লাইভ ক্লাস করতে খুব অসুবিধা, কিছু ক্লাস কিন্তু লাইভ অবশ্যই করো। যেমন ধরো ম্যাথ লাইভ ক্লাস করতে হবে, সিডিপি এটা বোঝার বিষয়, সিডিপি প্রশ্ন লাস্ট কয়েকটা বছরের প্রশ্ন কঠিন এসেছিল, ফলে বোঝার বিষয় লাইভ ক্লাস করবে। ইংলিশ অবশ্যই লাইভ ক্লাস করতে হবে, এই বিষয়গুলো লাইভ করতে হবে তোমাকে। এবার ধরো কেউ করতে পারছোই না, তাহলে রুটিনটা সেরকমভাবে সাজিয়ে নাও, যেমন পরিবেশ ইভিএস এটা অনেকটা নিজে পড়ে ফেলা যায়। বাংলা তোমার মাতৃভাষা অনেকেই আছে যে বেঙ্গলি আমি অনেক বেশি জানি, নিজে করতে পারো। এই বিষয়গুলো একটুখানি নিজে করো। সোশ্যাল স্টাডিজ এমন হাতে গোড়া কিছুই নেই, সোশ্যাল স্টাডিজ একটু নিজেও করতে পারো যদি মনে হয় যে ক্লাসটা আমি স্কিপ করব। কিন্তু যে ক্লাসগুলো স্কিপ করা উচিত নয় সেই ক্লাসগুলো আমি বলে দিলাম, ম্যাথ, সিডিপি, ইংলিশ, এই ক্লাসগুলো স্কিপ করো না। এই ক্লাসগুলো বন্ধ করা মানেই তুমি বুঝতে পারবে না, তোমার ক্ষতি হবে, ঠিক আছে? এগুলো প্রথম দিন থেকে আমি বললাম। এবার তুমি যদি একটা ক্লাসও না করো, আমি তো তোমার বাড়ি থেকে তোমাকে ধরে নিয়ে আসতে পারবো না, কিন্তু তুমি তোমার প্রয়োজনে এখানে পড়তে এসছো, আমি আমার সার্ভিস তো দিয়েই যাবো এবং আমার টিচারদেরও আমি কোনোদিন আমি মানে তাদের যে সার্ভিস ডিউটি সেটা তারা করবেনি, কিন্তু তোমরাও তোমাদের ডিউটিটা একটুখানি পালন করো। এবার আমরা আসবো অ্যাকুইজিশনস এবং ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের মধ্যে একটা কম্পারিজন করব, মানে দুটোর মধ্যে তফাৎ কী আছে বা কোনটা কীরকম। দেখো, অ্যাকুইজিশনস যদি মানে অনুসারে বলি তাহলে বলবো পিকিং এ ল্যাঙ্গুয়েজ। অ্যাকুইজিশন মানে কোনো একটা ল্যাঙ্গুয়েজকে তুলে নেওয়া, মানে তুমি ইচ্ছা করে তুলছো না,
তোমার মধ্যে ওই ল্যাঙ্গুয়েজটা রপ্ত হয়ে যাচ্ছে নিজের থেকেই। যেমন ধরো মাদার টাং আমি বলবো, বা আমি এখানে বেঙ্গলি কথাটাই লিখে দিই, কারণ এখানে বেশিরভাগই বাঙালি আছো। আর লার্নিং কথাটা মানে হচ্ছে কোনো একটা ল্যাঙ্গুয়েজকে শেখা। যেমন ইংলিশ তোমাকে শিখতে হচ্ছে, তোমাকে রপ্ত করতে হচ্ছে ইংলিশটা। মিউট করতে হবে, বোধহয় কেউ আনমিউট আছো। তাহলে একটা বললাম ল্যাঙ্গুয়েজ লার্নিং, আর একটা হচ্ছে অ্যাকুইজিশন। তার মানে একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজটাকে তুলে নেওয়া, আর একটা হচ্ছে নিজের থেকে শেখা। ফোকাস, প্র্যাকটিক্যাল নলেজ অ্যান্ড আনকনশাস ইম্প্যাক্ট। অ্যাকুইজিশনটা কি হচ্ছে, তোমার প্র্যাকটিক্যাল মানে বাবা মা বলছে, অন্য কেউ বলছে, সেখান থেকে তুমি বাস্তব উদাহরণ থেকে শিখে যাচ্ছ। এবং আনকনশাস, তোমার এখানে কোনো এফোর্টও দিতে হচ্ছে না, শিখতেও দিতে হচ্ছে না, পড়তেও বসতে হচ্ছে না, কোনো ল্যাঙ্গুয়েজও শিখতে হচ্ছে না, বইও তোমার দরকার নেই। আর লার্নিংটা তোমার বইপত্র দরকার, রুলস রেগুলেশন শিখতে হবে, কোনো টিচারের কাছে শিখতে হবে, কনশাস মাইন্ডে শিখতে হবে। সিচুয়েশান, অ্যাকুইজিশনের ক্ষেত্রে কোনো সিচুয়েশানই নেই, যখন তখন শিখতে পারছো। তুমি বাথরুমে বসেও কোনো শব্দ শিখে যাচ্ছ, আবার বিছানায় বসেও শিখে যাচ্ছ, আবার তুমি হাঁটতে চলতে যেখান থেকে খুশি শিখে যাচ্ছ। কিন্তু লার্নিংয়ের ক্ষেত্রে সেটা নয়। অর্থাৎ তুমি ইংলিশ যদি শেখো তাহলে তোমাকে পড়তে বসতে হবে, ফর্মাল সিচুয়েশনে যেতে হবে, স্কুলে বা কোচিংয়ে বা কোনো টিচারের কাছে যেতে হবে, তবেই তুমি শিখতে পারবে, নাহলে তুমি শিখতে পারবে না। গ্রামারের ক্ষেত্রে অ্যাকুইজিশনতে কোনো গ্রামার দরকার নেই, আগেই বলা হয়েছে কোনো রুলস টুলস কিছু দরকার নেই। কিন্তু লার্নিংয়ের ক্ষেত্রে গ্রামার ছাড়া তুমি শিখতেই পারবে না। সে যে কোনো ল্যাঙ্গুয়েজ, তুমি যদি চাইনিজও শেখো একটু গ্রামার জানতে হবে তার। ডিপেন্ডেন্সি, ডিপেন্ডস অন অ্যাটিটিউড আর ডিপেন্ডস অন অ্যাপটিটিউড। অ্যাটিটিউড মানে হচ্ছে তুমি কোনো শিশু তার ধরন কীরকম, সেই তার বৌদ্ধিক ক্যাপাসিটি কীরকম, সেই অনুসারে সে খুব তাড়াতাড়ি ল্যাঙ্গুয়েজ শিখে যাবে, আবার একটু দেরিও হতে পারে। আর অ্যাপটিটিউড মানে যে তোমার পারদর্শিতাটা কীরকম। এই যে তুমি পরীক্ষা দেবে, ইন্টারভিউ দেবে, অ্যাপটিটিউড টেস্ট, তার মানে তোমার অ্যাপটিটিউড টেস্ট মানে তোমার পারদর্শিতার প্রমাণ দিচ্ছ যে ওই ভাষাটা সম্পর্কে তোমার কী ধারণা রয়েছে। তাহলে তোমার অ্যাপটিটিউডের উপরে নির্ভর করবে লার্নিং, আর অ্যাটিটিউডের উপরে নির্ভর করবে তোমার অ্যাকুইজিশন। স্টেবল অর্ডার অফ লার্নিং, কীরকমভাবে শিখবে, সিম্পল টু কমপ্লেক্স। এই অ্যাকুইজিশন যে কোনো সিচুয়েশনে ঘটতে পারে, তার জন্য কোনো এফোর্ট কিছু দরকার নেই। আর লার্নিংটা সবসময় প্রথমে সহজ, তারপরে একটু জটিল, তারপরে এইরকমভাবে তোমাকে শিখতে হবে। আমি প্রথম দিন একটি ডেমো ক্লাস নিয়েছিলাম, বলেছিলাম যে সিম্পল টু কমপ্লেক্সের দিকে এগোতে হবে লার্নিং, তাহলে এইটাকে আমাকে সেই ফর্মুলা ইউজ করতে হবে। অর্থাৎ লার্নিংয়ের ক্ষেত্রে সিম্পল টু কমপ্লেক্সের দিকে আমরা এগোবো। কোনোদিন আমরা জটিল বিষয় শিখে সহজ বিষয় শিখতে পারি না, আগে সহজ বিষয় শিখে তারপর জটিলের দিকে যেতে হয়। তাহলে এই গেল আমাদের অ্যাকুইজিশনস এবং লার্নিংয়ের একটা মোটামুটি কনসেপ্ট তোমাদেরকে দিতে পারলাম। আরও ভালো কনসেপ্ট ক্লিয়ার হবে যদি তোমরা একটু ভালো করে বাড়িতে পড়ো। তারপর এর মধ্যে কোনো প্রশ্ন কারণ নেই তো? আছে? নেই, তাই তো? বেশ, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের কিছু প্রশ্ন নিয়েছি, প্রশ্নের উত্তর দিয়েই দেওয়া আছে, প্রত্যেকটা নোটেই উত্তর দিয়ে দেওয়া থাকে। এখানে প্রথমে 20 কোশ্চেন্স আছে, 20টা প্রশ্ন আছে, এই 20টা প্রশ্নর উত্তর দিয়ে দেওয়া আছে পরপর। পরে ডু প্র্যাকটিস বলে একটি সেশন আছে, সেখানে আরও 15টা প্রশ্ন অ্যাড করে দিয়েছি, আজকেই অ্যাড করলাম। এখানে উত্তর লাস্টে গিয়ে দেওয়া আছে, এগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। প্রত্যেকটাই এই লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন টপিক থেকেই নেওয়া হয়েছে, এগুলো তোমরা প্র্যাকটিস করবে। আর এই 20টা প্রশ্নের মধ্যে কয়েকটা প্রশ্ন আমি বলে দিচ্ছি, সলভ করে দিচ্ছি, বাট বাদ বাকিগুলো নিজেরা পড়বে এবং নিজেরা উত্তরটা না দেখে সবার আগে উত্তরটা করার চেষ্টা করবে। প্রথমে লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশনসের নোটটা পড়ে তারপরেই করার চেষ্টা করবে, তারপরে তুমি উত্তরটার সঙ্গে মেলাবে। আর তোমাদের সুবিধার জন্য যেটা ডু প্র্যাকটিস বলে লেখা আছে, এই ডু প্র্যাকটিসের আমি এক্সপ্লেনেশন করে দেওয়া আছে এই নোটটার মধ্যে। অর্থাৎ বি উত্তর হয়েছে, কিন্তু বিটা কেন উত্তর হয়েছে সেটা একটা এক্সপ্লেনেশন এখানে করে দেওয়া আছে। ফলে একটু পড়াশুনো করলেই তোমার বুঝতে অসুবিধা হবে না যে কেন এটা বি উত্তর হয়েছে। তো সর্বপ্রথম যে প্রশ্নটা আছে, আমি কয়েকটা প্রশ্ন একটু সলভ করি তোমাদেরকে নিয়ে বা তোমাদের সঙ্গে একটু বোঝানোর চেষ্টা করি। সিটেট 2016 সালের প্রশ্ন এসেছিল, বলেছে যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শুড বি টট থ্রু।
সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা কীরকমভাবে শেখা উচিত। নাম্বার ওয়ান হচ্ছে মাদার টাং অ্যান্ড ট্রান্সলেশন মেথডের মাধ্যমে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে কিন্তু তোমাদের ক্ষেত্রে ইংলিশ কীভাবে শেখা উচিত। বলছে মাদার টাং মাতৃভাষাকে ট্রান্সলেশনের মাধ্যমে শেখা উচিত। দুই হচ্ছে ইউজিং দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ অ্যাজ মাচ অ্যাজ পসিবল, সর্বদাই যে ল্যাঙ্গুয়েজটা শিখতে যাচ্ছ তুমি সেটাকে টার্গেট করতে হবে এবং সেই ল্যাঙ্গুয়েজটার উপরে ফোকাস করেই যতটা সম্ভব শিখতে হবে। আর তিন বলেছে লার্নার্স ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ট্যালেন্ট, তার ট্যালেন্ট এবং ব্যাকগ্রাউন্ড থাকলে এমনিই শিখে যাবে। আর ডি বলেছে গ্রামার এবং রুলস যদি জানো তাহলেই তুমি শিখে যাবে। তাহলে কি করতে হবে, উত্তর দেওয়া আছে, তোমরা অনেকে দেখে ফেলছো, দেখার দরকার নেই। তার মানে আসলে বুঝে নাও, আসলে কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে সেই ল্যাঙ্গুয়েজকে আমাকে টার্গেট করতে হবে এবং সেই টার্গেট ল্যাঙ্গুয়েজটাকে ফোকাস করে তবেই আমি কি করব, সেই টার্গেট ল্যাঙ্গুয়েজটাকে ফোকাস করে বারবার প্র্যাকটিস করব এবং সেটার উপরে ফোকাস করলে আমি শিখে যাব। উত্তর হবে বি। একজন ডি লিখেছো, ডি নয়, বি উত্তর। ভালো করে দেখো, শুধু গ্রামার শিখলে রুলস শিখলে কোনো ল্যাঙ্গুয়েজ শেখা যায় না। সেই টার্গেট ল্যাঙ্গুয়েজটাকে ফোকাস করে তার রুলস রেগুলেশন সব কিছু শিখতে হয়। দু নম্বর প্রশ্ন বলেছে দ্য অ্যাকুয়ার সিস্টেম অর অ্যাকুইজিশনস অফ এ ল্যাঙ্গুয়েজ ইজ দ্যাট। অ্যাকুইজিশন বিষয়টা কি। নাম্বার ওয়ান হচ্ছে ফর্মাল স্কিল ডেভেলপমেন্ট, তোমার ফর্মাল স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে অ্যাকুইজিশন। বি বলেছে সাবকনসিয়াস প্রসেস অফ লার্নিং, এটা বারবার বলেছি আজকে পড়ানোর সময় যে অ্যাকুইজিশন হচ্ছে একটা সাবকনসিয়াস প্রসেস অফ লার্নিং, কোনো একটু শেখার সাবকনসিয়াস প্রসেস, নিজে কোনো রকমের এফোর্ট না দিয়ে কোনো কিছু শিখে যাওয়ার যে প্রসেস তাকে আমরা অ্যাকুইজিশন বলি। তাহলে উত্তর হবে সাবকনসিয়াস প্রসেস অফ লার্নিং, বি। ঠিক আছে, পরের প্রশ্ন বলেছে যে প্রোভাইডিং স্টুডেন্ট ড্যাশ ক্যান এনাফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে কি প্রোভাইড করলে স্টুডেন্টরা তাড়াতাড়ি শিখে যায়। অপশন এ বলছে ফ্রিকোয়েন্ট ফিডব্যাক অ্যান্ড স্পোকেন, বেশি পরিমাণে স্পোকেন শেখাতে হবে না। ইনফর্মাল ইন্টারভিউ, বারবার ইন্টারভিউ নিতে হবে, এটাও না। অ্যাডিকুয়েট স্পিকিং রাইটিং অ্যাসাইনমেন্ট, বারবার তাকে বলতে হবে এবং লেখাতে হবে। আর ডি বলেছে অপরচুনিটি টু ভয়েস দেয়ার ওপিনিয়ন। সবসময় মনে রাখবে যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে কোনো শিশুকে যদি সঠিক পরিবেশ তুমি দিয়ে দাও আর যদি তাকে বারবার তার ওপিনিয়নকে বলার সুযোগ দাও তাহলে সে সব থেকে বেশি ভালো শিখতে পারবে। তাহলে অপরচুনিটি টু ভয়েস দেয়ার ওপিনিয়ন, কোনো শিশু যেটা বলতে চাইছে সেটা যদি বলার সুযোগ তাকে দাও তাহলে সেই শিশু খুব তাড়াতাড়ি সেই ল্যাঙ্গুয়েজটা শিখে যাবে। লাস্ট প্রশ্ন, তারপরে বাকিগুলো তোমরা করবে। 4 নম্বর বলেছে যে ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ বেটার অ্যাচিভড ইফ হোয়াট স্টুডেন্ট লার্ন। ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ বেটার অ্যাচিভড, ল্যাঙ্গুয়েজ লার্নিং খুব ভালোভাবে শিক্ষা গ্রহণ করতে পারা যাবে। ইজ ফাংশনাল ইন টার্মস অফ দেয়ার লাইফ ভ্যালুস, বলছে ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ বেটার অ্যাচিভড ইফ হোয়াট স্টুডেন্টস লার্ন। কোন বিষয়টা স্টুডেন্টরা শিখলে ল্যাঙ্গুয়েজ লার্নিং খুব ভালো হবে। একটা মধ্যে ফাংশনাল ইন টার্মস অফ দেয়ার লাইফ ভ্যালুস, তাদের জীবনের ভ্যালু অনুসারে কোনো কিছুকে কার্যক্ষেত্রে করে ফেলার যে প্রবণতা। পরটা বলছে ইজ আ কন্ট্রোলড ক্লাসরুম এনভায়রনমেন্ট, কোনো একটি ক্লাসরুম যেখানে স্টুডেন্টদেরকে একটু কন্ট্রোল করে রাখা হয় সেখানে তারা শিখবে। বলছে ইজ ক্লোজ ইন ফর্ম অফ সাউন্ড টু দেয়ার মাদার টাং, তাদের মাতৃভাষার মাধ্যমে যদি আরও বেশি পরিমাণে কাছাকাছি নিয়ে শেখানো যায়। হেল্পস দেম ইমপ্রুভ দেয়ার চান্স অফ কলেজ অ্যাডমিশন, তাদের কলেজ অ্যাডমিশনে যদি সুযোগ করে দেওয়া হয় তাহলে তারা ল্যাঙ্গুয়েজটাকে ভালো করে শিখতে পারবে। এটা একটু বলে দিচ্ছি, শোনো। তোমরা যে পড়াশুনো করেছো এবং তোমরা একটু ছোটবেলা থেকে জানো যে ভালো করে পড়াশুনো করলে যদি সরকার করাপ্টেড না হয় বা সিচুয়েশন যদি ঠিকঠাক থাকে তাহলে একটা ভালো চাকরি পাওয়া যায় এবং পড়াশুনো করলে তবেই জীবনে দাঁড়ানো যায়। এই উৎসাহটা তোমাদের মধ্যে ছিল কি ছিল না? তার মানে পড়াশোনার একটা ফাংশনাল অ্যাসপেক্ট আছে। পড়াশোনা শুধুমাত্র আমরা জ্ঞান অর্জন করার জন্য কেউই শিখিনি, বা শুধু জ্ঞান অর্জন করে কি করব, পেটে যদি ভাতই না থাকে তাহলে আর জ্ঞান দিয়ে কি হবে। এবং সব থেকে বড় কথা, যদি প্রচণ্ড খিদে পায় তখন আর এই সমস্ত পড়াশোনার জ্ঞান ভালো লাগে না, তখন মানিক ঘোষ যতই ভালো পড়াক আর ভালো লাগছে না। কিন্তু যদি মন ভালো থাকে, পেট ভর্তি থাকে, লক্ষ্য ঠিক থাকে যে সামনে পরীক্ষা আছে, তাহলে একদম খুব দারুণ ক্লাস, এই ধরনের ক্লাস তো কখনোই করিনি, এটা মনে হবে। কেন মনে হবে? কারণ অন্য অন্য বেসিক নিড তোমার পরিপূর্ণ আছে। ঠিক সেরকমভাবে
যদি কোনো ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে ফাংশনাল একটা অ্যাপ্রোচ থাকে, অর্থাৎ কোনো শিশু শিখেছে কোনো একটা ভাষা, সেটা সে ইউজ করতে পারছে, সে বারবার রিপিটেড করতে পারছে, তাহলে সে খুব তাড়াতাড়ি শিখে যাবে। ইজ ফাংশনাল ইন টার্মস অফ দেয়ার লাইফ ভ্যালুস, তাদের জীবনের ভ্যালুর সঙ্গে যদি ফাংশনাল অ্যাপ্রোচ থাকে কোনো একটি ল্যাঙ্গুয়েজের, তবে সে খুব তাড়াতাড়ি সেটা শিখে যাবে বা রপ্ত করতে পারবে, অর্থাৎ কার্যক্ষেত্রে সে ব্যবহার করতে পারবে। তাহলে এটার উত্তরও তাই হয়েছে। তার মানে যদি তোমার পড়াশোনাটা দেখতে পাওয়া যায় কার্যক্ষেত্রে ব্যবহৃত হয়, তাহলে খুব ভালোভাবে সেটা কাজে লাগবে। যেমন একটা লাস্ট এক্সাম্পল দিই, বাস্তব একটা এক্সাম্পল দিই তোমাদের। ধরো এই যে বিএড ডিএড ডিগ্রি, এক সময় 1-1.5 লাখ টাকা খরচ করে একজন বিএড করেছে বা ডিএড করতো, 2 লাখ টাকা খরচ করেও করেছে। কেন করেছে? কারণ প্রতি বছর পরীক্ষা হচ্ছে, আজকে বিএড করব, এবছর পরীক্ষা দেবো এসএসসি, যদি চাকরি পাই তো ভালো, না হলে পরের বছর আবার দেবো, পরের বছর না আবার পরিশ্রম করে পরের বছর আবার দেবো, যতদিন যাবে তত বেশি পরিমাণে আরও চেষ্টা বাড়বে। তার জন্য মানুষ বিএড ডিএড করে জানে যেটা করলেই আমি একটা চাকরি পাবো, তার জন্য সে প্রচুর পরিমাণে খাটতো। কিন্তু যখন দেখলো যে 10 বছরে পরীক্ষাই হয় না, তাহলে এই ডিগ্রি করে কী লাভ, ডিগ্রি নিয়ে ঘরে বসে আছি। তার মানে তার কোনো ফাংশনাল অ্যাপ্রোচ নেই, লাইফের সঙ্গে এই ডিগ্রিটার কোনো ভ্যালুই নেই, তাহলে মানুষ তো করতে উৎসাহ হবে না। তার জন্য মুর্শিদাবাদ বাঁকুড়ায় 40-50 হাজার টাকা দিয়েও সিট, মানে বিএড করার জন্য ডাকছে, আয় 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 বিএড করে যা, কেউ যায় না। এখন আবার যাচ্ছে, যেহেতু আবার পরীক্ষা হচ্ছে। একটা সময় ছিল 2-3 বছর আগে সিট ফাঁকাই থাকতো। তার মানে ফাংশনাল অ্যাপ্রোচ যদি জীবনের সঙ্গে না থাকে, কোনো কিছুই মানুষ শিখতে চায় না বা করতে চায় না, বা সেই লড়ার প্রবণতা থাকে না। তাহলে এখানে যে প্রশ্নটা করেছিল যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ সব থেকে ভালো অ্যাচিভ করতে পারবে কোনো একটা স্টুডেন্ট যদি সেটাকে জীবনের সঙ্গে তার কার্যকারিতা থাকে, তবে। বোঝাতে পারলাম? বোঝা গেল? হ্যাঁ স্যার। পড়া বুঝতে পেরেছো? ভালো লেগেছে? অনেক হ্যাঁ স্যার। করলাম, 1.5 ঘন্টা পুরো টানা। হ্যাঁ স্যার। ভালো লেগেছে তাই তো? আমাদের নেক্সট দিন সোমবার দিনের মধ্যে রুটিন দেব, এবং সেই রুটিন অনুসারে তারপর দিন থেকে তোমরা ধারাবাহিকভাবে ক্লাস করবে। আর সোমবার দিনের মধ্যে যাদের পে স্লিপ পাওনি, কিছু সমস্যা আছে, সেগুলো সলভ হয়ে যাবে। এটা একটু কেন দেরি হয়? কারণ তোমাদের এই মুহূর্তে এই পুরো কাজটা স্যার একাই করছেন। আমাদের এই নতুন ইনস্টিটিউশনটা যে সেট আপ হয়েছে, এখনও লোকজন আগে অনলাইনে কাজ করতো, এখানে রাখা হয়নি। আর দ্বিতীয়ত এই পুরো ফোনটাই আমার কাছে থাকে, ফলে তোমরা তো ফোনেই পেড করো, ফলে আমি যে মেসেজ দেখি না তার একটা কারণ, যখন ল্যাপটপের সামনে বসি কাজটা করি তখনই মেসেজটা দেখি। তোমরা ফোন করো, স্যার আমি টাকা পাঠিয়েছি আপনি তো দেখেননি। কেউ একজন আজকে ফোন করে বললো, স্যার আপনি দেখেননি। আমি তো ভাবলাম টাকাটা বোধহয় জলে গেল। ভাবলাম না, এরকম ভাবার দরকার নেই, 2012 সাল থেকে আমরা এই ফিল্ডে আছি, তো সেই জন্য একটু দেরি হচ্ছে। সোমবারের মধ্যে সমস্ত পে স্লিপ ইত্যাদি সব দিয়ে সবাইকে একটাই, 3টে গ্রুপ আমাদের আছে। একটা হচ্ছে গিয়ে প্রাইমারি প্লাস আপার প্রাইমারি, আমরা দুটোতেই ভর্তি হয়েছে যারা। একটা হচ্ছে অনলি প্রাইমারি গ্রুপ, একটা হচ্ছে গিয়ে অনলি আপার প্রাইমারি গ্রুপ। এই 3টে গ্রুপে তোমরা স্টুডেন্টরা থাকবে যারা যেটাই ভর্তি হয়েছে। আর তার সঙ্গে আমাদের ইন্টারভিউ ব্যাচ শুরু হয়েছে, সেটা আলাদা ব্যাচ, সেটার সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক নেই। তাহলে তোমরা একটু ভালো করে পড়াশুনো করতে শুরু করে দাও, এবং নিজেদের মতো করে পড়াশোনার মধ্যে লেগে পড়ো। এবার ধরো যদি কোনো প্রশ্ন থাকে বলো, এবং তারপর আমরা আমি এখনো সিলেবাস বলো। আমি এখনো সিলেবাসটা পাইনি। সিলেবাসটা গ্রুপে তো দিয়েছি, তুমি কি গ্রুপে কোথায় নেই সেই জন্য পাওনি? আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো যে সিলেবাস পাইনি, আমি পার্সোনালি তোমাকে দিয়ে দিচ্ছি। ওকে স্যার আমিও পাইনি স্যার স্যার। বলছিলাম যে যে পাওনি আমাকে হোয়াটসঅ্যাপ করো, দেখি কেন পাওনি।